আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো এবং নববর্ষটাও কেমন কাটলো একটু জানাবেন, ঠিক আছে? অবশ্য নববর্ষটা এবার তেমন একটা কোনো মানে মানে আনন্দের ভিতরেই পড়ে নাই, ঈদের ভিতরেই পড়ে গেছে। তো এই জন্য যে আমি নিজেই আসলে জানতামই না নববর্ষ 14 তারিখ, ঠিক আছে, ভুলে গেছিলাম। হঠাৎ দেখি যে রাস্তার পাশে কি নববর্ষ। আমি কি আল্লাহ, এবার রাস্তার পাশে নববর্ষ মানে ওই যে গ্রামগঞ্জে যেগুলো হয় মেলা, এগুলো দেখে বুঝে গেছি তাহলে আজকে কি নববর্ষ। পরে ফেসবুকে দেখলাম নববর্ষ। তো যাই হোক, এরকম একটা দিন মিস করেছি আমি। আপনারা কেউ হয়তো মিস করেন না, কিন্তু আমি 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 মিস করে ফেলেছি যে নববর্ষ। আসলে নববর্ষ একটা মজার জিনিস। ছোটবেলা থেকে আমরা গ্রামে বিভিন্ন মেলায় যাইতাম, আর যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন তো ইউনিভার্সিটির ভিতরে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, ভালোই লাগতো, ঠিক আছে, নববর্ষের দিনটা। এবার অনেকের হয়তো নববর্ষের দিনটা মিস গেছে আমার মতোই ঈদের আনন্দে, তাই তো? ঈদের আনন্দে কার কেমন কেটেছে একটু বলেন। আর সাধারণত আমাদের যারা বেকার আছেন তাদের ঈদ ভালো না কাটারই সম্ভাবনা বেশি, কারণ অনেকে এমন জ্বালাইছেন যে ঈদের দিনও ফোন দিয়েছেন, ঈদের দিন ফোন দিয়েও বলছে স্যার ক্লাস কখন হবে, ঠিক আছে। এবং আজকে একজনের কমেন্টেও লিখে ফেলে স্যার ঈদের ছুটিটা লম্বা হয়ে গেছে। ঈদের ছুটিটা কি লম্বা হয়ে গেছে মানে আরো তাড়াতাড়ি ঈদের দিন ক্লাস নিলেও তারা খুশি, এরকম কিন্তু অনেকে বলছে স্যার বিশেষ পরীক্ষা 27 তারিখ 26 তারিখ বিশেষ পরীক্ষা, স্যার দ্রুত ক্লাস শুরু করেন। আপনারা চিল্লাইছেন, আমরা কিন্তু খুব দ্রুত এসে ঢাকা শহরে এখনো কিন্তু মানুষ প্রবেশ করেনি, তারপর কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। এবং আগামীকাল থেকে একদম পেইড বেজে নিয়মিত ক্লাস হবে। আগামীকাল আমরা 11 থেকে 20তম গ্রেডের ক্লাস হবে সন্ধ্যা 7টায়। আমরা বলে দিব আজকে যে কখন কোন ব্যাচের ক্লাস। আগামীকাল সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের ব্যাচগুলোর ধারাবাহিক ক্লাসগুলো হবে। নিবন্ধন লিখিত ব্যাচের ক্লাসগুলো হবে আগামীকাল বাংলা নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাসও কিন্তু আছে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয় পর্যায়ে কিন্তু আগামীকাল ক্লাসে। তারপরের দিন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের কিন্তু লিখিত পরীক্ষার ক্লাস আমরা দেই নাই, তাই এই ক্লাসটা আমরা আগামী পরশুদিন আমরা রেখেছি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ক্লাস, ঠিক আছে। এবং পরশুদিনকে আরো রেখেছি ভৌত বিজ্ঞানের ক্লাসটা এর আগে ঈদের আগে হয়নি। এই ভৌত বিজ্ঞানের ক্লাসটা আমরা আগামীকাল আপনাদেরকে দিয়ে দিব রাত 8টায় দিয়ে দিব ভৌত বিজ্ঞানের ক্লাস। তো এরকম প্রতিদিন কিন্তু এখন ধারাবাহিক ক্লাসগুলো কন্টিনিউ চলবে, কোনো মিস হওয়া যাবে না। আর আমাদের অফলাইন শাখাগুলো বাংলাদেশের সকল যে ব্রাঞ্চগুলো আছে অফলাইন, এগুলো কিন্তু আজকে থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু এবং আগামীকাল থেকে ক্লাস স্টার্ট। তো আমাদের অফলাইন শাখাগুলোর নামগুলো আবার বলে দিচ্ছি: রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা, দৌলতপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার, যাত্রাবাড়ি এবং হেড অফিস কোথায়? মিরপুর 10। স্যার আপনাকে অনেকদিন মিস করি। নাজমুল হোসেন, গুড, মিস করি না নিজাম বিকেল। আচ্ছা, আমি শেয়ার করতেছি, আপনারা করেন কিনা একটু শেয়ারটা করেন তো। ভুলে গেছে শেয়ার করা, তাই না? আমি ভুলে গেছি, আমি পড়াশোনাটাই তো ভুলে গেছি। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ভাইয়া যে গ্রামে যাবেন, যে দেখেন অনেক পড়াশোনা কিন্তু ভুলে যাবেন। আপনি দেখেন এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হলগুলা কিন্তু পুরো ভর্তি ছিল, অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা দিবে তারা কিন্তু একজনও বাড়িতে যায়নি। তা অনেকে কিন্তু ঢাকা শহরে যারা ছিলেন মাশাআল্লাহ তারা প্রস্তুতিটা অনেক ভালো, তাদের বিসিএস পরীক্ষাটা ভালো হবে এটাই স্বাভাবিক। আর যারা গ্রামে গিয়েছিলেন তাদের কিন্তু পড়াশোনা একটু হ্যাম্পার হয়ে গেছে ভাইয়া, এটা বাস্তব। কারণ গ্রামে যাবেন পড়াশোনা ভুলে যাবেন। আমি নিজেও পড়াশোনা ভুলে গেছি, তাই না? নিজে ভুলে গেছি। আচ্ছা দেখি স্যার আমার প্রাণপ্রিয় স্যারকে অনেক মিস করি। ঈদ মোবারক জুবার। হ্যাঁ, ঈদ মোবারক, গুড, ভালো আছেন স্যার? গুড, ভালো আছে। সমাজবিজ্ঞান লিখিত ক্লাস কি আরম্ভ হয়েছে? সমাজবিজ্ঞান আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা শেয়ার করি, আপনারা একটা শেয়ার করেন, আমি একটা শেয়ার দিয়ে দিই। দেখবেন আজকে ধামাকা ক্লাস হবে, অর্থাৎ যেগুলো 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষা তো আসবেই। দেখবেন আনকমন প্রশ্নগুলো আপনারাও আমাকে প্রশ্ন এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনারা বিসিএস পরীক্ষা দিয়ে মানে বিভিন্ন গাইড বই পড়তে গিয়ে যদি কোনো প্রশ্নের কনফিউশন প্রশ্ন পেয়ে থাকেন, এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আপনাদের সলভ করে দিব। হোক সেটা ব্যাকরণগত প্রশ্ন, হোক সেটা সাহিত্য, ব্যাকরণ এবং সাহিত্য রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জবাব দেওয়ার। ওকে, তা আমি তো শেয়ার করতেছি, আপনারা করতেছেন? বলেন তো, আপনারা কি শেয়ার করতেছেন? পরীক্ষাটা দেখবেন 26 তারিখ বিসিএস পরীক্ষা ভালো হবে, অনেক ভালো হবে, ঠিক আছে। আচ্ছা দেখি, সুমন ভাইয়া লিখছে, মর্তুজা খান মিনা, দেখি ডান মুন্নি লিখছে ভৌত বিজ্ঞানের ক্লাস দিয়ে শুরু হয়েছে স্যার। না, ভৌত বিজ্ঞানের ক্লাস আগামীকাল ভৌত বিজ্ঞানের ক্লাস দিয়ে শুরু। আগামীকাল বাংলার নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছেন আগামীকাল তারা ক্লাস পাবেন। আগামীকাল বাংলার ক্লাস পাবেন, তারপর ভৌত বিজ্ঞানের ক্লাস পাবেন, আরো জানি কোন সাবজেক্ট আছে আমি
মনে পড়তেছে না আমার এখন। আমি আমি নিজের ক্লাস আছে এটা বলে দিলাম কালকে, ঠিক আছে? কলেজ পর্যায়ে আর স্কুল পর্যায়ে ক্লাস আছে আমার সাথে। আর যেটা হলো আপনাদের যেটা বলে 11 থেকে 20তম গ্রেডের ক্লাসটা আমাদের সকাল 11টায় ছিল। এই নতুন বাজের আমরা ক্লাসটা নিয়ে গেছি সন্ধ্যা 7টায়। তার মানে আগামীকাল সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের ক্লাস। আমরা এগিয়ে নিয়ে আসছি কিন্তু, ওকে? আমিও শেয়ার করলাম। ভেরি গুড। নাজমুল হোসেন, সুমাইয়া ইসলাম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিয়েছেন না? স্যার জীববিজ্ঞান নিবন্ধনে রিটেনে ভর্তি হতে চাই, আমাদের যে নম্বরগুলো আছে হটলাইন নম্বরগুলো কল দিয়ে দিবেন। হটলাইন নম্বরে কল দিলে কিন্তু আপনি অবশ্যই ভর্তি হতে পারবেন। আচ্ছা দেখেন, এবার কিন্তু আপনাদের একটু সরি বলে নিচ্ছি, কারণ আপনারা ঈদের ভিতরেও অনেক ফোন দিয়েছেন, আপনাদের অ্যাড করতে পারি না। আপনারা বলছেন যে স্যার অ্যাড করেন, আমি বলছি রাত 10টা অ্যাড করবো। আসলে আমাদের ঈদের একটা ছুটি যখন থাকে, যখন আমরা গ্রামে যাই, তখন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। আজকে কিন্তু সবাইকে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। যদি এখনো কেউ কোনো গ্রুপে যদি অ্যাড হতে না পারেন, কেউ যদি কোনো ধরনের হাইলাইটস না পেয়ে থাকেন, হাইলাইটসের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল করবেন, ওকে? আর যদি কোনো গ্রুপে অ্যাড হতে না পারেন, তাহলে আপনার সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন যে আমাকে অ্যাড করা হয়নি, ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। অনেকদিন পর স্যার মিষ্টি চেহারাটা দেখলাম। সুমাইয়া, ওকে বেবি। শাইনুর একটা শেয়ার দেন, দেখি। আজকে কিন্তু আরো ক্লাস হবে, আজকে আরো ক্লাস হবে। আমাদের মমিনুল স্যারের ক্লাস আছে, কিন্তু এখন ধুমাইয়া ক্লাস হবে। স্যারদের ধুমাইয়া ক্লাস হবে, তৌহিদ স্যারের ক্লাস হবে, ধুমাইয়া ক্লাস হবে, জিকে ক্লাস হবে, ধুমাইয়া একদম 26 তারিখ পর্যন্ত যারা বিসিএস পরীক্ষা দিবেন, আমরা চাই তাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে। ধুমাইয়া ক্লাস হবে, ঠিক আছে? কক্সবাজার শাখা আপনার বাংলা ক্লাস চাই। আমজাদ হোসেন লিখছে কক্সবাজার শাখা আমার বাংলা ক্লাস চাই। এটা কোনো কক্সবাজারটা বিয়ে করে আলাম, তাইলে কক্সবাজার বিয়ে করুন, কত সুন্দর। তাহলে কক্সবাজার বাংলা ক্লাস নিতে পারবো শুধু। আচ্ছা যাবো স্যার। পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কবে? রুটিন দিয়ে দিছে স্যার। আমি বগুড়া থেকে দেখছি। গুড। বগুড়ায় কিন্তু আমাদের শাখা আছে আজিজুল্লাহ কলেজের পাশে, সেখানে আপনাদের কই দেখি রুটিন পাইনি। রুটিন পেয়ে যাবেন। ঈদ মোবারক রতন মিয়া, ঈদ মোবারক। হোসেন সুরজ, ভেরি গুড। আমাদের সোহিলি লাবণী আছেন, আমাদের মুস্তাকিম, ও খাদিজা রূপা, দেখি হুমায়ুন কবির ভাইয়া। আরে দিয়ে দিব সবই, কেবল আজকে আমরা অফিস খুললাম। সব পাবেন, সব এখন থেকে নিয়মিত ক্লাস পাবেন, নিয়মিত পাবেন। কক্সবাজার আপনাকে বেশি মিস করতেছে। ওকে দেখি সানিয়া আক্তার, কুমিল্লা। নুজাইনাতুন জান্নাত, স্যার গ্রন্থ তত্ত্ববিজ্ঞান লিখিত ক্লাস শুরু করছেন? হ্যাঁ, গ্রন্থ ও তথ্যবিজ্ঞানের লিখিত ক্লাস আগামীকাল না পরশুদিন শুরু হবে, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ক্লাস, ওকে? যারা এই ক্লাসটা পান নাই, স্যার 20তম গ্রেডের ক্লাস রুটিন চাই। রুটিন দিয়ে দিবে আজকে, সবাইকে রুটিন দিয়ে দেবে, নতুন রুটিন আজকে দিয়ে দেবে। আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাস আছে 11 থেকে 20তম গ্রেডের। সুতরাং এই সুসংবাদটাও দিয়ে দিলাম আপনাদেরকে। ঈদ মুবারক স্যার। মুর্তজা খানম মিনা, গুড। শান্তা মেহজাবিন, সাদিয়া ফ্রিন, গুড। ঈদ মুবারক স্যার। আপনারা এত ঈদ বানান পারেন কেমনে? সবাই ঈদ পারেন, ভালোই তো পারেন, গুড। স্যার কৃষি শিক্ষা শুরু হয়ে গেছে, কেমিস্ট্রি ক্লাস চাই। গুড। স্যার নতুন লাগছে আপনাকে? আমার নতুন লাগছে। আরে না, কি আসলে রোজা রাখার পরে আবার বাড়িতে থাকার পরে মানে একদম কেমন মনটা কেমন রুখ হয়ে গেছে, তাই না? আপনাদের সাথে ছিলাম না তো, এই জন্য। স্যার নিবেদনের জন্য বাংলা লিখিত কোর্স। আচ্ছা আজকেও কি মারামারি হয়েছে? কোথায় মারামারি হয়েছে? স্যার শেরপুর, আপনারা যাকে মিস করতেছিলেন, যেসব মেয়েরা মিস করতেছিলেন, রমণীরা, আমাদের সেই স্যার কিন্তু চলে আসছে। এতক্ষণ বলতেছিলেন এই মমিনুল স্যার কই, সে কিন্তু চলে আসছে, দেখছেন? আজকে কিন্তু আরো ক্লাস আছে আমার। এই দেখছেন, একটা সুখবর কিন্তু দিয়ে দিছে। কি আইসে কিন্তু সুখবর দিছে, মনটা তার খারাপ, হয়তো রাস্তায় কারোর দেখা হয়েছে, আইসে কিন্তু সুখবর একটা দিয়ে দিছে যে আজকে কিন্তু আপনাদের একটা ক্লাস দেবেন ইনশাআল্লাহ। এই ক্লাসের পরেই আরেকটা ক্লাস হবে। আরেকবার শেয়ার কেন এত কম কেন বলেন তো? দেন বই দিয়ে দেন একটা, তাহলে তো শেয়ার করবো। হ্যাঁ দেন একটা বই দেন। আচ্ছা কেরিয়ার প্লাস বই দিয়ে দিব। আচ্ছা শেয়ার করে একটা বই পেয়ে যাবেন। আচ্ছা যাক, কেরিয়ার প্লাস বইটা দিয়ে দিই, এটা দিয়ে দেন। শেয়ার করে বই পেয়ে যাবেন। আচ্ছা বইটা দিয়ে দিই। আচ্ছা দেখি আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু বইটা দিয়ে দিব। স্যার ঈদ বানান কোনটা সব শেখাবো। রসইদা বই দিয়ে দিব, টেনশন নাই, এটা দিয়ে দিব। সবাই শেয়ার, দেখি কে সর্বোচ্চ শেয়ার করেন। স্যার ক্লাস কি রাতে হবে এখন? হ্যাঁ রাতে, দিনে সব সময় ক্লাস হবে। এক্স্যাক্টলি না, আমাদের যেমন 11 থেকে 20তম গ্রেডের কোর্স, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি, অ্যাডভান্স, নিবন্ধন অ্যাডভান্স, এগুলো সবগুলো আমরা রাতে নিব। এই জন্য কারণ স্যার অনেকেই হচ্ছে দিনের বেলা পার্ট টাইম জব করে, যাতে করে তারাও কোর্সগুলো করতে পারে। এই জন্য আমাদের সবগুলো কোর্স এখন রাত্রে চলে আসবে। কারণ রোজার মাস ছিল, যার কারণে আমরা দিনের বেলা নিয়েছি। এখন তো রোজার মাস নেই, এখন আপনাদের যখন খুশি তখনই আমরা ক্লাস দিতে পারবো। তো এই জায়গা থেকে আমরা সব ক্লাস রাত্রে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনাদের যাতে সবার সুবিধা হয়। প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা এখন আর প্রতিদিন হবে না, আমাদের 500 উঠে গেছে, ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দেবো। শুরু করে দেন।
আচ্ছা আচ্ছা দেখি একটু রাত 8টায় ক্লাস হবে, সমস্যা নাই। আচ্ছা দেখি আমরা দেখি আমাদের কি প্রশ্নটা চলে আসে, আমরা একটু দেখি। দেখেন এই ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। একটা জিনিস মাথায় রাখবেন, বিসিএস পরীক্ষা মানে আনকমন কিছু, প্রাইমারি পরীক্ষা মানে আনকমন কিছু, নিবন্ধন পরীক্ষা মানে আনকমন কিছু থাকে। তো এই আনকমন প্রশ্নের উত্তরগুলো যদি পরীক্ষা হল পারেন তাহলে কিন্তু আপনারা মাঠে একটা গোল দিয়ে দেন। দেখি এই প্রশ্নের উত্তরটা কে পারেন, এই প্রশ্নের উত্তরটা কয়জনে পারেন এটা আমি দেখতে চাই। এখানে যেমন আমাদের এখানে স্টুডেন্ট আছে 530 জন, এর ভিতরে দেখবেন 30 জনও পারবে না এই প্রশ্নটার উত্তর, 30 জনও পারবে না। আর 30 জন বাদ দিলাম, এই প্রশ্নটার উত্তরটা 10 জনও পারবে না, এই প্রশ্নের উত্তর 10 জনও পারবে না। দেখি কে পারেন, দেখি যে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শান্তিপা, সবরপা, সরপা এবং কান্নপা। দেখি কে কে আছেন। আমাদের সাইদুল ইসলাম, সাইদুল স্যার কিন্তু কমেন্ট লিখে সবাই শেয়ার করে, ডান লিখে দেই। প্রিয় ভাই বোন আমার, সাইদুল স্যার কিন্তু আপনাদেরকে কিন্তু শেয়ার করতে বলছে। দেখি এই উত্তরটা কয়জনে পারেন, হ্যাঁ, যে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। একটা জিনিস মাথায় রাখবেন, বিসিএস পরীক্ষার প্রশ্ন এভাবেই হয়। দেখবেন বিসিএস পরীক্ষার প্রশ্ন এমন খুঁটিনাটি বাংলা একাডেমির বাংলা সাহিত্যের ইতিহাস বই, মাহবুল আলম স্যারের বাংলা সাহিত্যের ইতিহাস, লাল নীল দীপাবলি, এই সমস্ত বইগুলো থেকে সাহিত্যের প্রশ্নগুলো তুলে দেয়। এবং প্রাইমারি পরীক্ষাও দেখেন আনকন অঙ্কন প্রশ্ন তুলে দেয়, নিবন্ধন পরীক্ষা তুলে দেয়। এখন একটু খেয়াল রাখেন, এই প্রশ্নগুলো বাজারে গাইড বই সাধারণত থাকে না। সাধারণত বাজারে গাইড বই পড়ছেন অনেকে, এটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কই পেলেন স্যার, এই প্রশ্নটা কোথা থেকে পাইলেন আপনি, অনেকে মনে প্রশ্ন যাচ্ছে। তো এই প্রশ্নগুলো সবসময় লিখে রাখবেন, ঠিক আছে। চর্যাপদে কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কিন্তু 2 জন। চর্যাপদের 24 জন পদকর্তার ভিতরে 2 জন ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একজন ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য। এই পুরো তথ্যটা আমি আপনাদেরকে লিখে দেবো। তার আগে বলতে হবে কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। দেখি দেখি কে আছেন, কে আছে দেখেন। আচ্ছা, নিয়াজ মাহমুদ হোসেন সবরপা, সবরপা, সরপা, নাজমুস সাকিব গাজী লিখছেন সরপা, সুলতানা নাদিরা বলছেন বি, সবরপা, মোহাম্মদ মুসামুল্লাহ ডি, সরপা, সরপা, সবরপা। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশের মেধা কোথায় যাচ্ছে যে এত বিসিএস পরীক্ষা অ্যাপ্লাই করে কিন্তু টিকে খুবই কম। এর কারণটা কি? মূল কারণটা এখানে আমি বলেছিলাম যে এখানে দেখেন 500 মানে 600 জন স্টুডেন্ট আমরা ক্লাস করতেছি, অথচ এখন পর্যন্ত আমি একজন স্টুডেন্টও পাইলাম না যে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। একজন স্টুডেন্টও খুঁজে পেলাম না যে এই প্রশ্নের উত্তরটা পারছে। দেখছেন তা আমাদের অবস্থাটা কোন জায়গায় বলেন না। এই যে রফিক ভাই আছে জব মেডিসিন দিনাজপুর শাখা থেকে, দিনাজপুর শাখা কিন্তু অফিস কিন্তু খুলে দিয়েছে আজকে। দিনাজপুর শাখা আপনারা যোগাযোগ করবেন অফলাইনে যারা ভর্তি হবে। দেখেন আমাদের এমনই একটা, দেখেন কি বলবো, একজন মানুষ এই উত্তরটা, এই যে কাজল আক্তার, ভেরি গুড বেবি, এই যে কাজল আক্তার একজন পারছেন। অর্থাৎ এতজন স্টুডেন্টের ভিতরে একজন পারলেন যে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, সে হলো শান্তিপা। সে কে? উত্তরটা হবে শান্তিপা। লিখে রাখেন, এই ব্যতিক্রম ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, বেশি আসে, বেশি আসে। লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কে? শান্তিপা। দ্রুত লেখেন, দ্রুত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শান্তিপা। আরো একজন ছিল ভুসুকুপা, আরো একজন নাম শান্তিপা কমা দিয়ে আরো একজন নাম লেখেন ভুসুকা, ভুসুকুপা। এই 2 জন ব্যক্তি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কতজন? 2 জন। একজন হলো শান্তিপা, আর একজন কে? ভুসুকুপা। 2 জনের নামটা লিখে রাখেন, শান্তিপা আর একটা হলো ভুসুকুপা, এই 2 জন ব্যক্তি। এরপর দেখেন তার নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন? সরপা ছিলেন আচার্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? সরপা। দ্রুত লেখেন, সরপা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? সরপা। এবার দেখেন আর একটা প্রশ্ন আসতে পারে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হলো কানহপা, কানহপা। দেখেন এই ধরনের প্রশ্ন বাজারে কোনো গাইড বই পেয়েছেন? এগুলো আমি কোথা থেকে নিয়েছি তথ্যটা? বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস। এই প্রশ্নগুলোই ব্যতিক্রম প্রশ্নগুলোই পরীক্ষায় ধরে। তাই দেখেন কি কি প্রশ্ন আমরা শিখলাম এখান থেকে। চর্যাপদের এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন 2 জন, একজনকে শান্তিপা আর একজনকে ভুসুকুপা। আর নালন্দা পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে যে নিচের চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? তিনি হলেন সরপা, সরপা। আরেকটা প্রশ্ন আসতে পারে যে নিচের চর্যার কোন কবি
নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন, কারণ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। তার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? কান্নপা। দ্রুত লেখেন, দ্রুত তথ্যটা লিখে রাখেন, দ্রুত দ্রুত তথ্যটা লিখে ফেলেন, দ্রুত দ্রুত লেখা শেষ হলে বলবেন যে জি স্যার ডান। দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। দেখছেন? এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই যে দেখেন আমাদের তানজিলা তমা লিখছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শান্তিপা, আচার্য ছিলেন সরপা, ছাত্র ছিলেন কান্নপা। হ্যাঁ, তবে এখানে দুইজনের নাম লিখবেন ভাইয়া। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুইজন, ঠিক আছে? একজন হলো শান্তিপা আর একজন ভূষুকুপা। এই দুইটা নাম লিখে রাখেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। হাফসা খাতুন, জি স্যার। জি বানানটা ভুল কেন আপু? জি বানানটা ভুল লিখবে না। এই যে আমি বারবার বলি ইয়েস, এর বাংলা হলো জয় রসিকের জি, এটা লিখবেন। কিন্তু আপনাদের অভ্যাস আছে, আপনারা কি করেন এই জয়ের পাশে একটা ব মারেন, এটা ভুল। আবার কি করেন, আবার জয় দীর্ঘ মারেন, এগুলো ভুল, এগুলো কখনোই করবেন না। জি জয় রসিকে দিয়ে দেবেন শুধু ইয়েস, এর বাংলা কি জি। ওকে, তো নেক্সট প্রশ্ন আমার চলে যাচ্ছে। দেখেন এই একটা চমৎকার প্রশ্ন, অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? এই ধরনের প্রশ্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসে, অন্যান্য চাকরি পরীক্ষা আসে, যে অন্ধকার যে প্রশ্ন ভালো করে পড়বেন তারপর পরীক্ষার উত্তর দিবেন। তার অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? শূন্য পুরাণ, প্রাকৃত পৈঙ্গল, শেখ শুভদয়া, নাকি নিরঞ্জনের উষ্মা, নাকি রুষ্মা? দেখি উত্তরটা কে পারেন, দেখে 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 উত্তরটা দ্রুত বলেন। অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? মর্তুজা খানম লিখছেন খ, এরপর দেখি জাতীয় খ, শাহরিয়ার ইসলাম খ, সাদিয়া ফ্রেন্ড শূন্য পুরাণ, এরপর তিশা খ, হাফসা খাতুন খ, বর্ণা ইসলাম ক, দেখেন সুজন হোসেন ক, মুখলেসুর রহমান শূন্য পুরাণ, সামি ইসলাম প্রাকৃত পৈঙ্গল, তিথিদাস মহস্ত শূন্য পুরাণ। একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করেন, এই প্রশ্নটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে কিন্তু, এবং আবার আসবে। বলছে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? কথাটা ভালো করে খেয়াল করবেন, অন্ধকার যুগের প্রথম সাহিত্য, মানে এখানে বলছে ফার্স্ট। আমরা জানি 1201 থেকে 1350 এই সময় 150 বছর হলো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বা আধার যুগ অথবা তাউন্স যুগ বলা হয়। আর এই অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় তুর্কি সেনাপতি ইকতেরউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। ধারণা করা হয় তিনি আগমনের ফলে মূলত এই অন্ধকার যুগের সৃষ্টি করেছেন। তাই অন্ধকার যুগের মূলত কারণ হলো এই 150 বছর কোনো বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। তারপরও কলকাতায় 3টা ওই ছোট ছোট সাহিত্য রচিত হয়েছিল, সেগুলো এক নম্বর হলো প্রাকৃত পৈঙ্গল, 2 নম্বর হলো শূন্য পুরাণ, 3 নম্বর হলো শেখ শুভদয়া। তা এখানে দেখেন যে অন্ধকার যুগের প্রধান সাহিত্য কটা? 3টি। এই প্রথম কোনটা? প্রথম হলো প্রাকৃত পৈঙ্গল। তো যারা প্রাকৃত পৈঙ্গল উত্তর মানে টিকটা দিয়েছেন তাদের কিন্তু উত্তরটা সঠিক সঠিক সঠিক। তাই প্রাকৃত পৈঙ্গল অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটি? প্রাকৃত পৈঙ্গল। এটি কে লিখছেন? শ্রীহর্ষ রচিত। এটা কে লিখছেন? এর রচয়িতা হলো শ্রীহর্ষ, রচয়িতা শ্রীহর্ষ, এইটা কিন্তু লিখছেন। এটি একটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। তাহলে প্রাকৃতিক পৈঙ্গল কোন ধরনের গ্রন্থ? এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। তাই পরীক্ষায় আসতে পারে যে প্রাকৃতিক পৈঙ্গল এটি কোন যুগের সাহিত্য? এটি অন্ধকার যুগের সাহিত্য। এটি রচয়িতাকে শ্রীহর্ষ। এটি কোন ধরনের গ্রন্থ? এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। তার অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য কোনটা? অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য শূন্য পুরাণ। আর আমরা সবাই জানি যে শূন্য পুরাণ কাব্যটির রচয়িতা হলেন রামাই পণ্ডিত। এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে শূন্য পুরাণ কোন ধরনের কাব্য? প্রশ্ন আসতে পারে। এটি একটি চম্পু কাব্য। আপনি দেখবেন যে বিশেষ পরীক্ষা মানে ভিন্ন ধর্মী কিছু। এই শূন্য পুরাণ ক্লিয়ার? তা শূন্য পুরাণ গ্রন্থটি কতটি অধ্যায় বিভক্ত? 51টি অধ্যায় বিভক্ত। এটি কোন ধরনের কাব্য? এটি একটি চম্পু কাব্য। পরীক্ষা আসতে পারে চম্পু কাব্য কি? গদ্য পদ্য মিশ্রিত করে যে সাহিত্য রচনা করা হয় সেটাকেই বলে চম্পু কাব্য। আর এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা কি? নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এটা হলো একটা বিখ্যাত কবিতা। শূন্য পুরাণ গ্রন্থের ভিতরে একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটার নাম হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এটাকে বলা হয় বড় জালালি এবং ছোট জালালি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে কোন কবিতাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়? সেটা হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। ওকে, দেখেন আসতে পারে নিরঞ্জনের উষ্মা অথবা উষ্মা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা হলো শূন্য পুরাণ কাব্যের অন্তর্গত। এবার দেখেন সর্বশেষ তৃতীয় কোনটা? শেখ শুভদয়া। শেখ শুভদয়া আসতে পারে। শেখ শুভদয়া এই কাব্যটি রচয়িতাকে
হলায়ুদ মিশ্র। আমরা সবাই জানি কাব্যটির রচয়িতাকে হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তার মানে শেখ শুভোদয় কি? শেখ শুভোদয় কিন্তু ভাইয়া এটাও একটা চম্পু কাব্য, আর এটা কিন্তু গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। কোনটা? শেখ শুভোদয়া লিখছেন। এটি রাজা লক্ষণ সেন এবং এটিকে রাজা লক্ষণ সেন এবং জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী নিয়ে রচিত সাহিত্য কোনটা? শেখ শুভোদয়া। তা আবার বলে দিচ্ছি, অন্ধকার যুগের প্রধান সাহিত্য হলো 3টি। প্রথম কোনটা? প্রাকৃত পৈঙ্গল। দ্বিতীয় কোনটা? শূন্য পুরাণ। সর্বশেষ এবং তৃতীয় কোনটা? শেখ শুভোদয়া। ক্লিয়ার? সাউন্ড প্রতিধ্বনি হচ্ছে, বাজতেছে, ক্লিয়ার না কেন? সাউন্ড প্রতিধ্বনি হবে কেন? প্রতিধ্বনি তো হওয়ার কথা না। আচ্ছা দেখি, এখন দেখি ক্লিয়ার কিনা। আচ্ছা এবার দেখেন ক্লিয়ার কিনা, একটু বলেন তো ক্লিয়ার কিনা। অন্ধকার যুগ ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই? সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলতো, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড প্রতিধ্বনি হচ্ছে, স্যার ক্লিয়ার? ওকে। আচ্ছা এখান থেকে যদি প্রশ্ন আমাদের আসে, পারবো আমরা? এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা পারবো? পারবো তো? ক্লিয়ার? ক্লিয়ার বলেন। এই যে দেখেন অন্ধকার যুগ থেকে এবার বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন কিন্তু ধরতে পারে, তাহলে অন্ধকার যুগ থেকে যদি প্রশ্ন আসে আমরা যদি পারি যেন, ঠিক আছে? আর একটা প্রশ্ন আসতে পারে, অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেন কে? অন্ধকার যুগের সাউন্ড সমস্যা। একটু ওয়েট। আচ্ছা দেখেন এবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, সমস্যা বেশি হচ্ছে। আচ্ছা দেখেন এবার ক্লিয়ার কিনা। আচ্ছা যাই হোক, অন্ধকার যুগ নিয়ে আমাদের প্রবলেম শেষ। এবার আমরা দেখি মধ্যযুগের প্রথম কবি কে? প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর উত্তর করবেন। এখানে বলছে মধ্যযুগের প্রথম কবি কে? কান্নপা, বিদ্যাপতি, বরুচণ্ডীদাস নাকি মালাধর বসু? দেখি এখন ক্লিয়ার আছে? ওকে দেখেন দেখেন কি হবে। মধ্যযুগের প্রথম কবি কে? প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর কান্নপা, বিদ্যাপতি নাকি বরুচণ্ডীদাস নাকি মালাধর বসু? দেখি এই মালাধর বসু একটা বিখ্যাত কি লিখছে জানেন? অনুবাদ গ্রন্থ আছে, কি বলতে পারেন? শ্রীকৃষ্ণ বিজয়। পরীক্ষা কিন্তু বারবার আসে শ্রী কৃষ্ণ বিজয়। এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার? মালাধর বসু। পরীক্ষা কিন্তু বারবার আসে যে শ্রীকৃষ্ণ বিজয় এই অনুবাদ গ্রন্থটি কার লেখা? এটা হলো মালাধর বসু। আমাদের প্রশ্ন আসছে মধ্যযুগের প্রথম কবি কে? দেখি গ গ কেউ বলছেন কান্নপা। ওই যে প্রাচীন কালে দেখছে কান্নপা। একটা জিনিস খেয়াল রাখেন, মধ্যযুগ যদি বলে প্রাচীন যুগের প্রথম কবি কে? আমরা জানি প্রাচীন যুগের প্রথম কবি কে? লুইপা। আর এখানে বলছে মধ্যযুগের প্রথম কবি, তাহলে মধ্যযুগ 1201 থেকে 1800 এই সময়টাকে বলা হয় মধ্যযুগ। তা মধ্যযুগের একমাত্র যে কাব্য সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা আমরা জানি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলেন কে? বরুচণ্ডীদাস। সুতরাং তাকেই বলা হবে মধ্যযুগের প্রথম কবি। উত্তরটা হবে বরুচণ্ডীদাস, 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 বরুচণ্ডীদাস। তা বরুচণ্ডীদাস কি লিখেছেন বলেন তো? বরুচণ্ডীদাস কি লিখেছেন? এই বরুচণ্ডীদাস কিন্তু কি লিখেছেন বলেন তো? বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলেন বরুচণ্ডীদাস। আর বিদ্যাপতিকে তিনি হলেন মিথিলার কবি, তিনি হলো ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক। আর কান্নপা হলো চর্যাপদের শ্রেষ্ঠ কবি এবং প্রধান কবি। তা লিখে রাখেন, চর্যার প্রধান এবং শ্রেষ্ঠ কবি। চর্যার প্রধান এবং শ্রেষ্ঠ কবি যদি পরীক্ষা আসে উত্তরটা হবে কান্নপা। আর বিদ্যাপতিকে তিনি হলেন মিথিলা রাজসভার কবি। তিনি কি বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল কাকে বলা হয়? এই বিদ্যাপতিকে। তা বিদ্যাপতির মূল অবদানটা কি জানেন? ওই যে ব্রজবুলি ভাষা আবিষ্কার করলেন। তাই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে বিদ্যাপতি। লিখে রাখেন ব্রজবুলি। এই যে ব্রজবুলি ভাষার স্রষ্টা, ব্রজবুলি ভাষার স্রষ্টাকে সেটা হলো আমাদের বিদ্যাপতি। আর বরুচণ্ডীদাসকে? তিনি হলেন আমাদের খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে
বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস। ইনশাল্লাহ রোজা শেষ আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপর একটা লাইভ ক্লাস নেব। কবে নিলে ভালো হয় বলেন? শ্রীকৃষ্ণ কীর্তনের উপর একটা লাইভ ক্লাস হবে কবে? স্যার বরুচণ্ডী দাস সম্পর্কে আলোচনা করুন, করুন একটু করুন, আসতেছে আরো প্রশ্ন, আসতেছে 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 হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত 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 শ্রীকৃষ্ণ কীর্তনের উপর লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। এরপরে প্রশ্ন দেখেন, এই যে দেখেন আপনি যে প্রশ্নটা উত্তর জানতে চেয়েছেন এখানে পাবেন। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন থাকে যে বাংলা সাহিত্যে মূলত চণ্ডীদাস কতজন। অপশন আছে 3, আছে 2, আছে 4, আছে 5। আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। দেখি কে। ওরে বাবার ঈদের ছুটিতে বিয়ের কাজটা সেরে ফেললেই তো ভালো করতেন। ওরে একজনে তো কর নাই যে স্যার পাত্রী আপনার জন্য এটা রেডি। কেউ তো পাত্রী একজন রেডি করেন না আমার জন্য। বিয়ে কারে করা যায় কোন? দেখি দেখি, কেউ বলছেন 3, কেউ বলছেন 2। আশরাফুল ইসলাম বলেছেন স্যার 4 জন। তিথি দাস বলেছেন স্যার 3 জন। আমাদের জহিরুল ইসলাম 3 জন। প্রশস্তি বলেছেন 3 জন, 3 জন। দেখেন এবার একটু ভালো করে খেয়াল রাখেন। এই যে মোহাম্মদ কি হোসেন রিয়াজ লিখেছেন স্যার 4 জন। সুজন হোসেন 4 জন। ভালো করে খেয়াল করবেন, এই ধরনের কনফিউশন প্রশ্ন যদি পরীক্ষা আসে একদম সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখেন, মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস মূলত 4 জন। কতজন? 4 জন। পরীক্ষা এখানে 4 অপশনে আছে, আছে 4 জন। 1 নম্বরে লেখেন বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস। 2 নম্বরে দীনচণ্ডী দাস। 3 নম্বরে দ্বিচণ্ডী দাস। 4 নম্বরে আদিচণ্ডী দাস, আদিচণ্ডী দাস। এই তথ্যটা আমি নিয়েছি লাল নীল দীপাবলি বইয়ে দেয়া আছে, সুন্দর মতো লাল নীল দীপাবলি বইয়ে দেয়া আছে। বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন 4 জন। 1 নম্বরে বরুচণ্ডী দাস, 2 নম্বরে দীনচণ্ডী দাস, 3 নম্বরে দ্বিচণ্ডী দাস, 4 নম্বর হলো আদিচণ্ডী দাস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আসলে এই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন চণ্ডীদাস 3 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন? লিখে রাখেন। ডক্টর মোহাম্মদ পরীক্ষা ধরতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন? 3 জন। তার মতে 3 জন কোনটা? এই 3 জন। এই প্রথম 3 জন এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। ওকে, আসলে এই চণ্ডীদাস কি বাংলা সাহিত্যে 4 জন নাকি 3 জন তা মধ্যযুগের বাংলা সাহিত্যে আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, আসল কথা হলো লাল নীল দীপাবলি বইয়ে সুন্দর মতো দেয়া আছে, বাংলা একাডেমি বাংলা সাহিত্য ইতিহাস বইয়েও দেয়া আছে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন? 4 জন। প্রকৃত পক্ষে এই 4 জন কি একই ব্যক্তির নাম, ভিন্ন ভিন্ন নাম? অর্থাৎ প্রকৃত পক্ষে এই চণ্ডীদাস, এই বরুচণ্ডী দাস, দীনচণ্ডী দাস, দ্বিচণ্ডী, আদিচণ্ডী দাস, এগুলো কি একজন ব্যক্তির নাম নাকি কোনো ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম? তা কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্যাটাকে মূলত বলা হয় চণ্ডীদাস সমস্যা। ক্লিয়ার? এই যে বরুচণ্ডী দাস, দীনচণ্ডী দাস, দ্বিচণ্ডী দাস, আদিচণ্ডী দাস, অনেকে মনে করেন যে একজন চণ্ডীদাসেরই মনে হয় 4টা ভিন্ন ভিন্ন নাম। আবার অনেকে কয় না, বরুচণ্ডী দাস একজন, দীনচণ্ডী দাস আরেকজন, দ্বিচণ্ডী দাস আরেকজন এবং আদিচণ্ডী দাস আরেকজন, এরকম বলে। আসলে প্রকৃতপক্ষে এই 4 জন কি একই ব্যক্তির নাম নাকি তা ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম তা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই প্রবলেমটাকে বলা হয় মূলত চণ্ডীদাস সমস্যা। তো এখানে বলছে বৈষ্ণব পদাবর্তী চণ্ডীদাস কতজন? উত্তর হবে 4 4 4। কোন কারণে যদি অপশনে 4 না থাকে সেক্ষেত্রে আপনি 3 টিক দিবেন। কত? 3। ক্লিয়ার? ক্লিয়ার 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 এটা ক্লিয়ার? স্যার আছে কি এনটিএসসি স্কুল এন্ড কলেজে কোনো ক্লাস হবে না? আছে কোনো ক্লাস নাই? আছে কোনো ক্লাস? শুধু বাংলা না, শুধু বাংলায় ভর্তি হওয়া যাবে না। আচ্ছা দেখি দেখি, বাংলায় এনটিএসসি করতে পারবেন, শুধু এনটিএসসি। পরের প্রশ্নটা দেখে কনফিউশন প্রশ্ন। এবার দেখেন, মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? এটা কিন্তু পিএসসির অধীনে চাকরি পরীক্ষা আসছে, এটা কিন্তু বিসিএস পরীক্ষা ধরতে পারে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? 1 নম্বর কি অনুবাদ সাহিত্য, 2 নম্বর কি রোমান্টিক প্রণয়পাখ্যান, 3 নম্বর কি মঙ্গল কাব্য, নাকি 4 নম্বরে জীবনী সাহিত্য? দেখেন 4টা টপিক কিন্তু হিট টপিক, আপনাদের বলতে হবে কোনটা উত্তর। দ্রুত। আয়েশা বলছে স্যার গ গ গ গ, সাখাওয়াত ভাইয়া বলছে স্যার খ, খাদিজা বলছেন মঙ্গল কাব্য, প্রশস্তি পুরবী রায় বলছেন স্যার জীবনী সাহিত্য, রবিন খ, জহিরুল ইসলাম রিয়াদ মঙ্গল কাব্য, সিরাজুল হক বাঁধন মঙ্গল কাব্য। রোমান্টিক সামিয়া, তুমি এত রোমান্টিক কেন? সামাদ ভাইয়াও লিখছে রোমান্টিক, রোমান্টিক। হাসান আল মাহমুদ রোমান্টিক। সবাই এত রোমান্টিক রোমান্টিক কেন ভাইয়া?
একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার আমি উত্তরটা বলে দিচ্ছি। একটা খেয়াল, এই অনুবাদ সাহিত্য মধ্যযুগে কিন্তু অনুবাদ সাহিত্যের ভূমিকাও কিন্তু কম না, কারণ এই অনুবাদ সাহিত্যগুলো কিন্তু চমৎকার। অর্থাৎ মধ্যযুগে দেখবেন যে মুসলমানরা চিন্তা করছে হিন্দুরা বৌদ্ধরা অনেক কিছু লেখে লেখে ফাটাই ফেলাইতেছে, তা আমরা কি করতেছি? তো এর ভিতরে মুসলমানরাও কিছু করছে, হিন্দু করছে, অন্যান্য মানুষ তারা কিন্তু অনুবাদ সাহিত্যের দিকে জোর দিচ্ছে। তবে মুসলমান সবচেয়ে বেশি অবদান তাদের অনুবাদ সাহিত্যের দিকে। তো এই অনুবাদ সাহিত্য মধ্যযুগে আমরা জানি 4টি ভাষার থেকে কাব্য বাংলা ভাষা মূলত কি করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে আলাওলের পদ্মাবতী, সেটা কিন্তু বাংলা সাহিত্যে মানে অনুবাদ করা একটা গ্রন্থ। আবার অন্যদিকে দেখে রোমান্টিক পুনর্ব্যাকরণ, ওই যে আলাওলের পদ্মাবতী, এটা একটা রোমান্টিক সাহিত্য, ঠিক আছে। এবার দেখেন মঙ্গল কাব্য, এটা কিন্তু চমৎকার একটা ধারা। মঙ্গল কাব্য কিন্তু মধ্যযুগে বড় একটা বিষয়। যেমন মঙ্গল কাব্য কিন্তু, মঙ্গল কাব্যের প্রধান ধারা কিন্তু 3টা: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এবং অপ্রধান মঙ্গল কাব্য কিন্তু আছে, ধর্ম মঙ্গল আছে, কালিকা মঙ্গল, ঠিক আছে। সুতরাং উত্তরটা হবে কিন্তু মঙ্গল কাব্য। উত্তরটা কি হবে ভাইয়া? মঙ্গল কাব্য। জীবনী সাহিত্য কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, কারণ জীবনী সাহিত্য কার? সাধারণত আমরা জানি শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ যেগুলো আছে ওইগুলো হলো জীবনী সাহিত্যের ভিতর পড়ে, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে জীবনকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো সেগুলো হলো জীবনী সাহিত্য। এটা অতটা বাংলা সাহিত্যে মানে মধ্যযুগে তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাই এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো মঙ্গল কাব্য, এটাই কিন্তু সবচেয়ে বেশি। তাই আর এরপরে দ্বিতীয় স্থানে আছে অনুবাদ সাহিত্য, এরপরে হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। তো যাই হোক, এখানে উত্তরটা বলছে মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? উত্তরটা যারা মঙ্গল কাব্য বলছেন সবাই কারেক্ট, সবাই কারেক্ট, সবাই কারেক্ট। ক্লিয়ার? স্যার 12 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য কোর্স ভর্তি ফি কত? ভাইয়া কোর্স ফিটা আমাদের 11 থেকে 20তম গ্রেডের কোর্স ফি হলো 1922 টাকা, সেখান থেকে 1950 টাকা করে দিয়েছি। তারপর যাদের আর্থিক সমস্যা থাকবে আমাদের নাম্বারগুলোতে কল দিবেন। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন 11 থেকে 20তম গ্রেডের, তাদের কিন্তু কোর্স ফি দিতে হবে 1650 টাকা। মনে থাকে জানো, মনে থাকে জানো, মনে থাকে জানো। ওকে, কল রিসিভ করে না, কিভাবে ভর্তি পারে? এখন কল দেন, কল রিসিভ করবে না কেন? কল দেন, কল রিসিভ করবে, রিসিভ করবে, রিসিভ করবে। আচ্ছা, আমরা দেখি পরের প্রশ্নটা। হ্যাঁ, দেখেন পরের প্রশ্ন, এটা প্রশাসনিক কর্মকর্তা। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? এই ধরনের প্রশ্ন বিশেষ পরীক্ষা আসে, এবং পিএসসির অধীন যে নন কাটা নিয়োগ দিকগুলো দেয় সেগুলো কিন্তু আসে। বলেন চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? বলেন তো এখানে বড়াই, বেহুলা, ঈশ্বরী পাটনি, নাকি ফুল্লরা? উত্তরটা দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। মধ্যযুগের সাথে উল্লেখযোগ্য মঙ্গল, এটা বলেন, এটা বলেন। শোনেন, আমাকে এসএমএস দিয়ে লাভ নেই, আমাকে অনেকে এসএমএস দেন, এসএমএস দেখার টাইম পাই না তো ভাইয়া। আচ্ছা, নুরুল ইসলাম বলছেন এ বড়াই, সাদিয়া বলছেন কলিকা সরকার লিখছেন বেহুলা। স্যার এটা ভাঙলে কি কি হয়? আচ্ছা, উমগাঙ্গ। আচ্ছা দেখি, বেহুলা বেহুলা। আচ্ছা, স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য কি পড়বো? আগে পরীক্ষা বানানটা ঠিক করেন, তারপর বলে দিচ্ছি। দেখি, বাহুলা না বেহুলা? ফুল্লরা, কলিকা সরকার, ফুল্লরা। আচ্ছা দেখেন, এই ধরনের প্রশ্ন আপনারা কেন পারেন না? এই বড়াই কি? বড়াই কে বলতে পারেন? অর্থাৎ এই বড়াই কিন্তু, বড়াই একটা হলো লেসবিয়ান। বড়াই কি? এ কিন্তু লেসবিয়ান, লেসবিয়ান চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম লেসবিয়ান চরিত্র কে? এই বড়াই। তা রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? এই বড়াইকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কিন্তু 3টি, একটা কে? রাধা কৃষ্ণ, আর একটাকে বড়াই। তা বড়াইকে বলা হয় রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয়। একজন চুল পাকা বয়স্ক, একজন সাদা মানে বয়স্ক একজন মহিলা, ঠিক আছে, তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম লেসবিয়ান চরিত্র। লেসবিয়ান কে? এই বড়াই। ক্লিয়ার? তাকে বলা হয়। তাই বড়াই কিন্তু এখানে চণ্ডী, তাই এ কিন্তু মঙ্গল কাব্যে না, এলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সুতরাং উত্তর কিন্তু এটা হবে না। এবার দেখেন বেহুলাকে। আমরা জানি চণ্ডীময় যে মনসা মঙ্গল কাব্য, অর্থাৎ মঙ্গল কাব্যের প্রথম কাব্য কোনটি? মনসা মঙ্গল কাব্য। তো এই মনসা মঙ্গল কাব্যের নায়িকা কে? এই হলো বেহুলা। উজানি নগরে সাহেবেনের কন্যাকে বেহুলা, এবং লক্ষিন্দরের একমাত্র স্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম স্বামী ভক্ত অথবা প্রতিভক্ত চরিত্র কোনটা? বেহুলা। লিখে রাখেন, বাংলা সাহিত্যের প্রথম প্রতিভক্ত অথবা স্বামী ভক্ত চরিত্র। লিখে রাখেন, বাংলা সাহিত্যের প্রথম প্রতিভক্ত অথবা স্বামী ভক্ত চরিত্র কোনটা? বেহুলা। তার স্বামীর নাম কি? লক্ষিন্দর। লক্ষিন্দর, লক্ষিন্দর। কি লিখছে জহিরুল ইসলাম রিয়াদ? লেসবিয়ান কি? আচ্ছা, আপনারা কি লেসবিয়ান কি এটা মানে বুঝেন না? এই আপনারা কমেন্টে জানান তো লেসবিয়ান মানেটা কি? অনেকে কমেন্ট করতেছেন স্যার লেসবিয়ান মানে কি, এটা বুঝেন না?
হ্যাঁ, এটা হলো ঈশ্বরী মানে ঈশ্বরী পাটনি, এটা হলো ঈশ্বরী পাটনি। ঠিক হলো ঈশ্বরী, ওই যে আমার সন্তান যেন থাকে যদি, অর্থাৎ অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র হলো ঈশ্বরী পাটনি। ঠিক আছে, অর্থাৎ ভারতচন্দ্র রায় গুণাকরের একটা সৃষ্ট চরিত্রের নাম ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি, পাটনি শব্দের অর্থ খেয়া ঘাটের মাঝি। ঠিক আছে, তার একটা বিখ্যাত উক্তি কি ডায়লগ হলো, সেটা কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা হলো অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র হলো ঈশ্বরী পাটনি। বলতো লিখছেন। আর ফুল্লুরাকে তাহলে এখানে কি বলছেন যে চণ্ডীমঙ্গল কাব্যে, তাহলে এটা হলো অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র। এটা কোন অন্নদা? এটা হলো অন্নদা মঙ্গল। তা অন্নদা মঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র, অন্নদা মঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র হলো ঈশ্বরী পাটনি। তাহলে উত্তরটা কি? উত্তরটা হলো ফুল্লরা ফুল্লরা ফুল্লরা। এটা হলো কে? চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা। তা চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা কে? ফুল্লরা। চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা কে? ফুল্লরা। হ্যাঁ, চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা কে? এই ফুল্লরা। চণ্ডীমঙ্গল কাব্য। এখন আমাকে আপনারা বলেন, এই যে একজন একটা প্রশ্ন করছে লেসবিয়ান কি, কে পারেন? কি লিখছে? প্রান্ত লিখছে মে প্লাস মে ইজ ইকুয়াল টু লেসবিয়ান, মানেটা কি? মে প্লাস মে ইজ ইকুয়াল টু লেসবিয়ান এর মানেটা কি ভাইয়া? আমি নিজেও তো পারি না লেসবিয়ান কি, ভাইয়া একটু বুঝাই দেন তো আমারে। লেসবিয়ান মানেটা কি, কে পারেন? দ্রুত বলেন। হ্যাঁ, দেখি দেখি দেখি। তানজিলা তমা, উম্মে কুলসুম, সমকামিতা, সমকামী। আচ্ছা হ্যাঁ, যাই হোক, এটাই বুঝছেন। এই যে একটা আমাদের কিছুটা হলো বুঝে গেছি আমরা, যে সমকামী যেটা বলছে যে মিনা, যে কি মর্তুজা খানম মিনা লিখছে মেয়ে মেয়ে প্রতি আকৃষ্ট আরিয়ান। হ্যাঁ, চমৎকার। শরীফ থেকে শরীফা, এই যে একটা চমৎকার উদাহরণ দিয়ে দিছে যে স্যার এটা হলো শরীফ থেকে শরীফা, শরীফ থেকে কি শরীফা। হ্যাঁ, সমকামিতা। হ্যাঁ, এই লেসবিয়ান বলা হয় সাধারণত যে মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। যে কোথায় যেন আজকে ফেসবুকে দেখলাম, কোন জায়গায় ও মংলা গেছে, চাঁদপুর থেকে একটা মেয়ে মংলা গেছে, অর্থাৎ মেয়ে মেয়ের সাথে প্রেম করছে। তা ওই মেয়েটা চাঁদপুর থেকে কই গেল? মংলা গেছে। ঠিক আছে, প্রেমের টানে, অর্থাৎ মেয়েরা মেয়েদের সাথে যে প্রেম করে ওদেরকে বলা হয় লেসবিয়ান। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই বড়াইও কিন্তু একটু লেসবিয়ানের টাইপের ছিল। সে কিন্তু বড়াই কি করতো? সে কিন্তু ওই যে রাধাকে কিন্তু কুপ্রস্তাব দিত। আমরা জানি রাধার বিয়ে হয় খুব কম বয়সে, এবং রাধার স্বামী ছিল কিন্তু নপুংসক। এই নপুংসক থাকার সুযোগে এই সুযোগটা কাজে লাগাতে চায় বড়াই। সে কি করে? মাঝে মাঝে কুপ্রস্তাব দেয়। কাকে? মানে রাধাকে। কিন্তু রাধা তার এই যে কুপ্রস্তাবে কিন্তু কখনোই সাড়া দেয়নি। এই জন্যই কিন্তু বড়াই কি করছে? রাধাকে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে বিপদে ফেলছে, যেটা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেদিন পড়বো ওই দিন আমরা বিস্তারিত পড়বো। ওকে ওকে ওকে, সবাই ক্লিয়ার তো? তা চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? উত্তরটা হবে ফুল্লরা ফুল্লরা ফুল্লরা। কে? এই ফুল্লরা হলো চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা, নায়িকা নায়িকা। আর চণ্ডীমঙ্গল কাব্যের নায়কটাকে? চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক হলো কালকেতু। কাল কয়কারে কে? তসকেতু। কালকেতু হলো চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক। ক্লিয়ার ক্লিয়ার? লিখছেন? হ্যাঁ, গুড 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 গুড। ভালো হতে পারেন আপনার। গুড গুড গুড। এগুলো যখন বিস্তারিত আমরা আরো পড়বো, এগুলো যখন আমরা লিটারেচার ক্লাস করব তখন আমরা বিস্তারিত পড়াবো। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়? চমৎকার একটা প্রশ্ন। 10, 13, 20, 23। চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন উত্তরটা আমি অনেকবার পড়েছি আপনাদেরকে। এবার আপনারা বলেন ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? দ্রুত বলেন, দ্রুত দ্রুত। আচ্ছা, আমাদের আদনান ভাইয়া বলছে 23টি, সামিয়া দেখি, তানজিল ইসলাম 13টি, কেউ বলছেন 23টি, কেউ বলছেন 13টি, কেউ 23টি, সুজন হোসেন 23টি। দেখি কে পারেন, উত্তরটা কে পারেন। আসলে এটা সম্পর্কে আমাদের বিস্তারিত একটু জানতে হবে। দেখেন, একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা, একটু দেখেন, এখানে বলছে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়। এই ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? এই প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, এই প্রশ্নটা বারবার আসে, অনেকবারই আসছে। ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? এটা লিখে রাখেন, নেত্রকোনা, নেত্রকোনা ও কিশোরগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা?
ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। দ্রুত লেখেন। রাজশাহী না। ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। একটা প্রশ্ন। এবার আরেকটা প্রশ্ন বলে যে ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? আরেকটা প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? কে বলতে পারেন? ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? কে পারেন? ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? দ্রুত বলেন। ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকা, ভেরি গুড, সিরাজুল হক বাঁধন, চন্দ্রকুমার দে, জসিমউদ্দিন নাহা, চন্দ্রকুমার সংগ্রহ করেন হলো চন্দ্র কুমার দে। এর বাড়ি চন্দ্রকুমার দে, এর বাড়ি কোথায়? তার বাড়ি কিন্তু নেত্রকোনা। বাড়ি কোথায়? নেত্রকোনা। মনে থাকে জানো? এই যে ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, তবে এই সংগ্রহের কাজে জড়িত ছিলেন যদি কোনো কবির নাম আসে তাহলে উত্তরটা হবে পল্লীকবি জসিমউদ্দিন। এই পল্লীকবি জসিমউদ্দিনও কিন্তু এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহের সাথে জড়িত ছিলেন। ওকে, তাহলে এবারে প্রশ্ন আসতে পারে যে চন্দ্রকুমার দে এই যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহকারী, তার বাড়ি কোথায়? নেত্রকোনা। আরেকটা প্রশ্ন আসতে পারে, ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন কে? ময়মনসিংহ গীতিকা সম্পাদনা ও প্রকাশ করেন কে? প্রকাশ করেন কে? বলেন তো, ময়মনসিংহ গীতিকা সম্পাদনা ও প্রকাশ করেন কে? কে বলতে পারেন দেখি তো? ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন কে? গুড, ভেরি গুড, মিলি আক্তার, ডক্টর দীনেশ চন্দ্র সেন, ইমাম হোসেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন। একটা কথা হলো, আপনি সাহিত্যর ক্লাস করবেন নিয়মিত। যারা এবার প্রাইমারি পরীক্ষায় টিকেন নাই, সাহিত্যের উপর আপনারা জোর দেন নাই। যারা নিবন্ধন পরীক্ষায় টিকেন নাই, তারা সাহিত্য পড়েন নাই। আমি বারবার বলেছি কিন্তু ভাইয়া, সাহিত্য পড়েন, সাহিত্য পড়েন। নিবন্ধন সিলেবাসে নাই, কিন্তু সিলেবাস ফলো করে কখনো চাকরি পরীক্ষা প্রশ্ন করা হয় না, এটা সাবধান। বারবার বলে, বিশেষ পরীক্ষায় সিলেবাস ফলো করে যারা পরীক্ষা দেয় তারা বিশেষ পরীক্ষায় পিলিতে খারাপ করে, এটা বাস্তব। কারণ বিশেষ পরীক্ষায় পিলি প্রশ্ন যদি দেখেন, সেখানে কোনো সিলেবাস ফলো করা হয় না। সুতরাং এই যে প্রশ্নগুলো যে আমি পড়াই, এগুলো কিন্তু ভালো করে একটু মেমোরিতে গেঁথে রাখেন। এগুলোই কিন্তু প্রাইমারিতে আসে, এগুলাই নিবন্ধনে আসে, এগুলাই 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, পিএসসির অধীনে যে নন কারার চাকরিগুলো এগুলো আসে, এবং ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো যারা দেন এই পরীক্ষাগুলো কিন্তু এগুলো আসে। তাহলে সম্পাদনা প্রকাশ করে সবাই পেরেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাড়ি কোথায়? তার বাড়ি হলো মানিকগঞ্জ। তার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন। তো ডক্টর দীনেশ চন্দ্র কি? তিনি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। এখন দেখেন, সম্পাদনা ও প্রকাশ করেন কত সালে? আসতে পারে, সেটা হলো 1923 সালে। এই প্রশ্নটাও আসতে পারে যে ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশ পায়? 1923 সালে প্রকাশ পায়। কে প্রকাশ করেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। কোন জায়গা থেকে প্রকাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দ্রুত লেখেন, দ্রুত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লিখছেন 1923 সালে। এখন এখান থেকে একটা চোরামি বুদ্ধি আছে যে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা এই শেষে আছে কত? 23। শেষে কত আছে? 23। তাই ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? 23টি, 23টি, 23টি। কেমনে মনে রাখবেন? এটা শেষে আছে 23, সুতরাং ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? 23টি। ক্লিয়ার? আমাকে একটু বলেন তো, সব ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? গুড। আচ্ছা, এটা ক্লিয়ার? ক্লিয়ার তো? পরের প্রশ্ন চলে যাব আমরা। ওকে, বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন? এবার দেখবেন, এটা প্রাইমারি পরীক্ষা আসছে, তবে আমি বলে দিচ্ছি বিশেষ পরীক্ষা এবার অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবে। যারা বিশেষ পরীক্ষা দেবেন 26 তারিখ, অনুবাদ সাহিত্য ভালো করে পড়বেন। প্রশ্নটা উত্তর আগে বলেন, বলেন তো, বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন? বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কে? জয়দেব, হরপ্রসাদ শাস্ত্রী, বসুকুপা, নাকি কৃত্তিবাস ওঝা? উত্তরটা কি হবে? জহিরুল ইসলাম লিখছেন 4, জারালোটা 4। জয়দেব না, জয়দেব না, কৃত্তিবাস, কলিকা 4। একটা জিনিস খেয়াল করেন, এখানে বলছে
বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কে? এই কৃত্তিবাস ওঝা। এখন প্রশ্ন পরীক্ষা আসতে পারে রামায়ণের মূল রচয়িতাকে, এই প্রশ্ন আসতে পারে রামায়ণের মূল রচয়িতাকে, মূল রচয়িতাকে, এটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? এ রিলেটেড কিন্তু প্রশ্ন। তাই প্রথম প্রশ্ন রামায়ণের মূল রচয়িতাকে কে পারেন? হ্যাঁ, এটা আমরা সবাই পেরেছি। বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা, এটা সবাই পারছেন, ভেরি গুড। এবারে প্রশ্ন রামায়ণের মূল রচয়িতাকে কে পারেন? রামায়ণের মূল রচয়িতাকে? রামায়ণ এই যে কি জানা যায়, নুরি জান্নাত নিপা বাল্মীকি একটা নাম দেখেছিলাম মনে হয় না। আচ্ছা, রামায়ণের মূল রচয়িতাকে দেখেন এখানে বলছে মূল, যদি বলেন রামায়ণের মূল রচনা, রামায়ণ কিন্তু মূলত সংস্কৃত ভাষায় লেখা, এর মূল রচয়িতাটা হবে বাল্মীকি। এই বাল্মীকি বানানটাও কি লয় নিচে ম কয় দীর্ঘিকার কয় রস্যিকার, এই বানানটাও আসে। আর বাল্মীকি শব্দের অর্থও আসে কিন্তু, উই পোকা ঢি বি। পরীক্ষা আসতে পারে, দেখেন বাল্মীকি বানানটা আসতে পারে লয় নিচে ম কয় দীর্ঘিকার কয় রস্যিকার, এলো বাল্মীকি বানানটা। এখন বাল্মীকি শব্দের অর্থ কি? উই পোকা ঢি বি, অর্থাৎ উই পোকায় যে বাসা বাঁধে ওইটাকে বলা হয়। এখন দেখেন এই যে রামায়ণের মূল রচয়িতা কিন্তু তিনি, তার নাম কি? বাল্মীকি। উনি সংস্কৃত ভাষায় কিন্তু রামায়ণ লিখছেন। এখন লেখেন এই রামায়ণটাকে আবার বাংলায় প্রথম অনুবাদ করলো কে? তিনি হলো পুরুষ, তার নাম হলো কৃত্তিবাস ওঝা। আবার আসতে পারে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? এই উত্তরটা আপনারা মোটামুটি পেরেছেন, সেটা হলো চন্দ্রাবতী। আবার আসতে পারে চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী কে? তিনি হলো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাকে আবার কি বলা হয়? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। লেখেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কি? এই চন্দ্রাবতী। তার বাড়ি কোথায়? তার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ। তার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তার পিতার নাম কি? দ্বিজবংশী দাস। তার পিতার নাম কি? তার পিতার নাম দ্বিজবংশী দাস। তিনি কে? মনসামঙ্গল কাব্যের রচয়িতা। তা মনসামঙ্গল কাব্যটির রচয়িতা কে? দ্বিজবংশী দাস। তার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তা চন্দ্রাবতী পিতার নাম কি? দ্বিজবংশী দাস। ক্লিয়ার? আর দ্বিজবংশী দাসের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। চন্দ্রাবতীর বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? তিনি হলেন চন্দ্রাবতী। আর রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? চন্দ্রাবতী। ক্লিয়ার? কথা কান না ক্লিয়ার? স্বর্ণকুমারী দে, উনি হলো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক বলা হয় স্বর্ণকুমারী দেবী। লিখছেন? আচ্ছা, এটা কি ক্লিয়ার? লিখছেন চন্দ্রাবতী কি প্রথম মহিলা কবি? হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিয়ার? ডান্সার। ওকে। আচ্ছা দেখেন, এই যে আমরা যে লিটারেচার ক্লাসগুলো করাই, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, স্যার আপনারা পেইড বেজে কি শুধু বিগত সালে প্রশ্ন করান? এই প্রশ্ন কিন্তু থাকে। আসলে পেইড বেজে কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন কিন্তু আমরা করাই না, ঠিক আছে? পেইড বেজে কিন্তু পেইড বেজের ক্লাস, অর্থাৎ সেখানে কিন্তু আমরা বেসিক ক্লাস নিয়ে থাকি। তা দেখেন আমরা যে বিগত সালে প্রশ্নগুলো করাই, এগুলো আমরা ফ্রি, এর জন্য আমরা কিন্তু কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে কিন্তু আমরা নেই না। ওকে, ক্লিয়ার? 11 থেকে 20তম গ্রেডে পাশ করে মাদ্রাসা থেকে পাশ করে কি চাকরি পাওয়া যাবে? আরে পাবা না কেন? মাদ্রাসা স্টুডেন্টরা কি স্টুডেন্ট না? মাদ্রাসা থেকে পাইতে পারবে, চাকরি পাবে না কেন? মাদ্রাসা স্টুডেন্ট কি চাকরি পায় না? তারা কি চাকরি করে না? আচ্ছা, লিখছেন গুড। পরে প্রশ্ন, লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটা সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে। দেখেন, এটা অন্যান্য চাকরি পরীক্ষা ধরতে পারে। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? সৌদি আরব, ইরাক, ইরান, মিশর। এটা অনেকে ভুল করেন, বাজার অনেক গাইডে ভুল দেখেছি আমি। দেখেন তো
আচ্ছা 12 তারিখে টাকা পেমেন্ট করেছিলাম, সাজেশন গুলো কবে পেতে পারি? অফিসে যোগাযোগ করো। আশারাজ ইরান, মুর্শিদা খাতুন ইরান, সাদিয়া ইরান করতেছেন কেন? ইরানে যুদ্ধ শুরু হয়ে গেছে তাই? স্যার ভর্তি হয়েছি, আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ ভরসা। খাদিজা রূপা ইরান। দ্রুত 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 ইরান 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 সবাই ইরান কেন? একটা জিনিস খেয়াল, লাইলি মজনু, এই যে বাংলা সাহিত্যে চমৎকার একটা রোমান্টিক প্রণয়োপাখ্যান বলা হয় বা রোমান্টিক কাব্য বলা হয়, এই লাইলি মজনু। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই লাইলি মজনু কাব্যের রচয়িতা কে? কে বলতে পারেন? লাইলি মজনু কাব্যের রচয়িতা কে বা লাইলি মজনু কাব্যটির অনুবাদক কে? বলেন তো, লাইলি মজনু কাব্যের প্রথম অনুবাদক কে? লাইলি মজনু কাব্যের প্রথম অনুবাদক কে? বা দ্রুত কে পারেন? লাইলি মজনু কাব্যের প্রথম অনুবাদক কে? কে পারেন? কে পারেন এই লাইলি মজনু কাব্যটির রচয়িতা কে? অনেকবার চাকরি পরীক্ষা আসছে। এই আলাওল, এই যে দৌলতুজির বাহারাম খা, চন্দ্র দাস, ভেরি গুড, দৌলতুজির বাহারাম খা। তো লাইলি মজনু কাব্যটির রচয়িতা বা প্রথম অনুবাদক হলো দৌলতুজির বাহারাম খা। লিখে রাখেন, দৌলত উজির বাহারাম খা। দৌলতুজির কে? বাহারাম খা। দ্রুত লেখেন, লাইলি মজনু কাব্যটির রচয়িতা হলো দৌলতুজির বাহারাম খা। ক্লিয়ার তো? আর লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? ইরান। আচ্ছা লাইলি মজনু কাব্যের নায়ক কে? এই কাব্যের নায়ক কে? কে পারেন? লাইলি মজনু কাব্যের নায়কের নাম কি? নায়ক কে? কে পারেন? লাইলি মজনু কাব্যের নায়কের নাম কি? কে পারেন? দেখি যে আগে পাবেন তার নামটা আগে ঘোষণা করে দেব। দ্রুত বলেন, এই লাইলি মজনু কাব্যের নায়কের নাম কি? একজনও কমেন্ট করতেছেন না, কেউ পারেন না? মজনু? নো, মজনু নো নো নো। তাহলে তো আমি জিজ্ঞেস করতাম না। তাড়াতাড়ি বলেন। আমার মতো বিবাহিত মেয়েরা কিভাবে শিখবো? মজনু কেউ পারেননি। এই যে হাফসা খাতুন কয়েস, হ্যাঁ কয়েস, নামটা কি? কয়েস। এই কয়েস কিন্তু লাইলি মজনু কাব্যের নায়কের নাম কি? কয়েস। মনে থাকে যেন, মনে থাকে যেন, মনে থাকে। আমরা জানি লাইলু এবং মজনুর দীর্ঘ প্রেম কাহিনী, তাই না? আমরা জানি ছোটবেলায় যখন এই যে মক্তবে পড়তে যায়, আমিরের পুত্র থাকে কয়েস, ঠিক আছে, আর লাইলি, এরা একসাথে মক্তবে পড়ে এবং তাদের ভিতরে একটা প্রেম প্রেম ভাব গড়ে ওঠে। এবং কি করে কয়েসই কিন্তু ওই লাইলিকে প্রেমের প্রস্তাব দেয় এবং লাইলি এবং প্রেমের প্রস্তাবে সাড়া দেয়। দুজনের ভিতরে চুটিয়ে প্রেম চলতে থাকে, বাল্য প্রেম। কিন্তু পরবর্তীতে এই লাইলির মা এই জিনিসটা টের পায় এবং সে মেয়েকে বন্দি করে ফেলে যে না, তোরা মক্তবে যাওয়ার কোনো দরকার নাই, প্রেম করার কোনো দরকার নেই। পরে কি করে কয়েস, তো সে তো একদম লাইলিকে না দেখে থাকতেই পারে না। সে কি করে ভিখারে একজন ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে লাইলিদের মহলে প্রবেশ করে এবং লাইলির সাথে দেখা করে। পরে লাইলির মা টের পায়, বেটা তুই আসছিস ভিক্ষা করতে, পরে দে আমার মায়ের লাগে, তুই পুষ্টি মুষ্টি করো, দাঁড়ারে মায়ের দে। পরে মায়ের দেয়, মায়ের দিয়ে পাঠাই দেয়, ঠিক আছে। পরে কিন্তু আবার এই কয়েস কিন্তু পাগল হয়ে যায়, এই জন্য তার নাম হয় মজনু। কয়েসের নামটা চেঞ্জ হয়ে মানুষ কি ডাকে তাকে? মজনু নাম ডাকে। ক্লিয়ার? তাহলে এরপরে কিন্তু মজনুর বাবা কি করে, এই যে কয়েসের বাবা কিন্তু লাইলির মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু তারপরে কিন্তু পরে দেখে, লাইলির মা গিয়ে দেখে আসলে তার মেয়েকে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত পাত্র কয়েস না, কারণ সে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সে বলে নো, আমার মেয়েকে, আমার এই সুন্দরী মেয়েকে তোমার পাগল ছেলের সাথে আমি বিয়ে দিব না, দিব না, দিব না, তাই না? এরপরে কি করে তারা, কি করে এরপরে কিন্তু দীর্ঘ প্রেম কাহিনী আছে কিন্তু এটার ভিতরে, ঠিক আছে। এরপর লাইলিকে তার মা কি করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় এবং বাসর ঘরে যখন যায় তখন কিন্তু ওই লাইলির যে হাজবেন্ড, তার ওই যে লাইলির উরুতে একটা কাটা দাগ দেখতে পায়। দেখে ওই কাটা দাগ দেখার ফলে তার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য তাদের ভিতরে কিন্তু আসলে বাসর ঘরে কোনো রোমান্স হয় না, সন্দেহ থাকার কারণে। আর ওদিকে কিন্তু কয়েস কি হয়, মজনু নাম ধারণ করে জঙ্গলে জঙ্গলে পাগলের মতো ঘুরতে থাকে, ঠিক আছে। একবার কি করে মানে ঘোড়া চালিয়ে জঙ্গলের ভিতরে খুঁজতে যায় লাইলি, কাকে? তার নায়ককে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পরে সে কয়েসকে খুঁজে পায় জঙ্গলের মধ্যে, মজনুকে, এবং তার কাছে গিয়ে বলে যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার জন্য, আমি পাগল। তখন কয়েস কয় না, তুমি আরেকজনের স্ত্রী, তুমি ইনটেক না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তুমি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছো। এই কথা শুনে লাইলি তো পুরাই একদম কি মনে অনেক কষ্ট পায়। এই কথা তুমি আমাকে বলতে পারলা, এই তোমার ভালোবাসা, এই ভালোবাসা প্রতিদান এভাবে দিলা? ওকে বাই, গুড বাই, আমি আর কখনোই মুখ তোমাকে আর দেখাবো না। এই কয়েসের কাছ থেকে লাইলি ফিরে আসে, আইসাই সে কি করে? সুইসাইড করে, মরে যায়।
পরবর্তীতে কি করে, কয়েসের কাছে এক লোক যায় বলে, ভাই তুমি কি শুনতে পাইছো তোমার নায়িকা লাইলি সে কিন্তু সুইসাইড করছে। পরে সে কয়েস বলছে, নো তা হতে পারে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দৌড়ে আসে, আইসা দেখে তাকে দাফন করা হয়ে গেছে। কবরের উপরে বসে কান্নাকাটি করতে করতে এই বলদ কয়েস বা মজনু ওই কবের উপরেই মারা যায় কান্না করতে করতে। বুঝছেন, এই দীর্ঘ ট্রাজেডিক প্রেম কাহিনী নিয়ে রচিত সাহিত্য হলো লাইলি মজনু কাব্য। ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন? হ্যাঁ, ভেরি স্যাড। গুড গুড। হ্যাঁ, এই তো ভালোবাসা, ছেলে মানুষ তো একটু ভেজাল আছে, বুঝেন না? অথচ লাইলি কিন্তু বাস্তবে কিন্তু ইনটেক ছিল, বুঝছেন? লাইলি কিন্তু ইনটেক ছিল, কিন্তু কয়েসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কয়েস সে বুঝতে চায়নি। সে বলছে, নো, তুমি আরেকজনের বিবাহিত স্ত্রী, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তুমি নো ইনটেক, ইউ ক্যান গো। ওকে, তো যাই হোক, আমরা বুঝে গেলাম সেই লাইলি মজনু। অপরদিকে দেখেন, মিশরের কিন্তু একটা কাহিনী আছে, ইউসুফ জুলেখা। হ্যাঁ, ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? সেটা হলো মিশর। মিশর কোনটা? ইউসুফ জুলেখা। তার ইউসুফ জুলেখা এটাও কিন্তু আসতে পারে ইউসুফ জুলেখা। তা ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশর। লিখে রাখেন, মিশর মিশর মিশর। লিখছেন 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 লিখছেন। তা ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী হলো মিশরে। এটা অনেক বই আমি দেখছি ইরান দেওয়া, আসলে না। এই লাইলি মজনু কাব্যের কাহিনী হলো ইরান, আর ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী মিশর। মিশর আর ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী আমরা সবাই জানি, ইউজার সি, তাই না? ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী অনেক সিরিয়ালও আমরা দেখতে পাই টেলিভিশনে বা ইউটিউবে। সেই যে বিখ্যাত ইউসুফ জুলেখা আমরা সবাই জানি। ইউসুফ কি, ইউসুফের প্রেমে পাগল ছিল কে? এই জুলেখা। জুলেখা ছিল কিন্তু কি আরেকজনের স্ত্রী। আরেকজনের স্ত্রী হওয়া সত্ত্বেও সে কার প্রতি আকৃষ্ট ছিল? ইউসুফের প্রতি আকৃষ্ট ছিল। আমরা জানি সে অনেক ভাবে ইউসুফের কিন্তু কোনোভাবেই সে আটকাতে পারেনি। একবার কিন্তু জোর করে কিন্তু আটকাইছিল, যখন রাজা ছিল না, তখন চিন্তা করে আজকে তোমার আটকাইয়া মাহফিল দেবো, তুমি এবার কই যাও ইউসুফ দেখি। আমরা জানি অনেকগুলো দরজা বন্ধ করে দিয়েছিল তার একজন দাসীর সহায়তায়, তারপরে কিন্তু সে তাকে পারেনি, সেখান থেকে আল্লাহ তাকে রক্ষা করেছে। আমরা জানি পরবর্তীতে তিনি কিন্তু মিশরের অধিপতি হয়ে গেছিলেন এবং অন্ধ হয়ে গেছিল কে? আমরা জানি এই যে জুলেখা কিন্তু একসময় অন্ধ হয়ে গেছিল, বুড়ি হয়ে গেছিল। পরে কিন্তু এই ইউসুফ কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে এবং আল্লাহ কি করে থাকে, এবং এই জুলেখাকে একদম যুবতী বানায় দেয়, পুরা ক্যাটরিনা কাইফের মতো। এবং কি করে, এবং জুলেখার চোখের আলো দৃষ্টিশক্তিও ফিরিয়ে দেয়। ক্লিয়ার? এবং তাদের ভিতরে বিয়ে হয়, তাদের বেবি হয়, দুইটা বাচ্চা উৎপাদন হয়। ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন? গুড। এরপর আমরা দেখি, আচ্ছা বলেন, পদ্মাবতী একটি কি? এটা কি অনুবাদ গ্রন্থ, নাকি মৌলিক গ্রন্থ, নাকি ভ্রমণ কাহিনী, নাকি কোনটি নয়? দ্রুত বলেন, পদ্মাবতী কি? দ্রুত দ্রুত দ্রুত। পদ্মাবতী কি? এটা কি বলেন তো? এটা ব্যাংকিং পরীক্ষা আসছে, অন্যান্য চাকরি পরীক্ষা আসবে। পদ্মাবতী কি? অনুবাদ গ্রন্থ, নাকি মৌলিক গ্রন্থ, নাকি ভ্রমণ কাহিনী, নাকি কোনটি নয়? কি হবে বলেন তো? ক ক ক। রবিন বলছে স্যার ক। তানজিলুল ইসলাম হিমু, অনুবাদ গ্রন্থ। অনুবাদ, হ্যাঁ, ভেরি গুড। পদ্মাবতী হলো একটি অনুবাদ গ্রন্থ, আমরা সবাই জানি এটা হলো অনুবাদ গ্রন্থ। অনুবাদ গ্রন্থ হিন্দি, এটা পদ্মাবতী কিন্তু মূল কাব্যটা কিন্তু হিন্দিতে লেখা পদুমাবত। এর মূল কাব্যটা হলো পদুমাবত। এটা এটা হিন্দিতে লেখা। হিন্দিতে এটা কে লিখছে? মালিক মোহাম্মদ জাইসি। তাহলে পদ্মাবতী এটা রচয়িতাকে, এটা রচয়িতা হলো মালিক মোহাম্মদ জাইসি। কে লেখা? মালিক মোহাম্মদ জাইসি। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে, উনি হলেন মালিক মোহাম্মদ জাইসি। পদ্মাবতী কাব্যটি মূলত কোন ভাষায় লেখা ছিল? এটা মূলত হিন্দিতে লেখা ছিল। পদ্মাবতী কাব্যের হিন্দি কাব্যটির নাম কি ছিল? পদুমাবত। এখন দেখেন, তো হিন্দি পদুমাবতটাকে বাংলায় ট্রান্সলেট করে পদ্মাবতী নাম রাখলো কে? আলাওল। কে? আলাওল। আলাওল কিন্তু, আলাওলকে বলা হয় বাংলা সাহিত্যে পণ্ডিত কবি। লিখে রাখেন, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওলকে। বাংলা সাহিত্যের পণ্ডিত কবি বলা হয় আলাওলকে। বাংলা সাহিত্যের পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওল। আলাওল আলাওল। দ্রুত রাখেন, লিখছেন লিখছেন লিখছেন? দ্রুত। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওলকে বলা হয় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত পণ্ডিত কবি। দ্রুত।
লিখছেন? পরীক্ষায় এই অনুবাদ সাহিত্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, পরীক্ষায় প্রশ্ন আসবেই। এবার একটা প্রশ্ন করি যে মহাভারতের মূল রচয়িতাকে, এখান থেকে আপনাদের একটা প্রশ্ন করি আমি, মহাভারতের মূল রচয়িতা, মহাভারতের মূল রচয়িতাকে কে পারেন? মহাভারতের মূল রচয়িতাকে, মহাভারতের মূল রচয়িতাকে কে পারেন? মহাভারত, এই যে মহাভারতের, এটাও কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, মহাভারতের মূল রচয়িতাকে কে পারেন? পারেন? এই তো বেদব্যাস, সাদেকুল ইসলাম, ভেরি গুড। কৃষ্ণ আদনান হক, কৃষ্ণ 2 পয়েন্ট, বেদব্যাস, এই যে বেদব্যাস, অনেক সময় লেখা থাকে ব্যাসদেব, একই ব্যক্তি কিন্তু। তাহলে মহাভারতের মূল রচয়িতাকে বেদব্যাস অথবা ব্যাসদেব, মনে থাকে জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলতে হবে মহাভারতের প্রথম অনুবাদক কে? মহাভারতের প্রথম অনুবাদক কে? এটা কে পারেন? মহাভারতের প্রথম অনুবাদক, এগুলো কিন্তু পরীক্ষা ধরবে। মহাভারতের প্রথম অনুবাদক কে? মহাভারতের প্রথম অনুবাদক কে পারেন? মহাভারতের প্রথম অনুবাদক কে? কে পারেন? মহাভারতের প্রথম অনুবাদক কেউ পারবেন? ভেরি গুড, মিলি আক্তার, কবীন্দ্র পরমেশ্বর, তিনি হলেন কবীন্দ্র পরমেশ্বর। এই ব্যক্তিকেই বলা হয় মহাভারতের প্রথম অনুবাদক। মহাভারতের প্রথম অনুবাদককে কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর। এরপরে প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কে পারেন? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? ভেরি গুড, শোভন চন্দ্র কাশিয়াম। আমি কমেন্ট করতে পারছি না কেন? কবীন্দ্র, আচ্ছা দেখি, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, ভেরি গুড। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস, ভেরি গুড। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই পারছেন, সবাই পারছেন, ভেরি গুড, ভেরি গুড। পরীক্ষা কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, এখান থেকে দেখেন বিশেষ পরীক্ষা আবার অন্যান্য চাকরি পরীক্ষা আরো প্রশ্ন ধরতে পারে যে এই যে দেখেন ইউসুফ জুলেখা কাব্যটির, এই যে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে? এই কাব্যটির মূল রচয়িতাকে কে পারেন? ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতাকে কে পারেন? ইউসুফ জুলেখা কাব্যের মূল রচয়িতাকে কে পারেন? ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে? এই প্রশ্নটা কিন্তু আপনারা ভুল করেন, দ্রুত বলেন। ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে? শাহ মোহাম্মদ, নো, এই যে জামি, ভেরি গুড, সাদেকুল ইসলাম জামি। এর উত্তরটা হলো জামি। অপশনে যদি জামি না থাকে তাহলে ফেরদৌসি টিক দিবেন, ফেরদৌসি। এই ইরানের কবি, উনি, এই জামি কিন্তু প্রথম আর ফেরদৌসি কিন্তু কি দ্বিতীয়। তাহলে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে জামি, ইনি ইরানের কবি। যদি এটা না থাকে অপশনে তখন ফেরদৌসি, যদি জামি ফেরদৌসি দুইজন অপশনে থাকে আপনি টিক দিবেন জামি, জামি থাকবে না তখন ফেরদৌসি টিক দিবেন। তাহলে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতা হলো জামি, অপশনে জামি না থাকে ফেরদৌসি টিক দিবেন, দুইজনও কিন্তু ইরানের কবি। ওকে ওকে ওকে। আর যদি বলে ইউসুফ জুলেখা, এগুলো আপনারা ভুল করেন পরীক্ষার হলে, কারণ আগে প্রশ্ন পড়বেন তারপর উত্তর করবেন। বলছে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতা, মূল রচয়িতা হলো জামি, জামি না থাকলে ফেরদৌসি মারবেন। আর যদি বলে ইউসুফ জুলেখা কাব্যটির রচয়িতাকে, মূল কথাটা না থাকলে তখন ভেজাল লাগে। যে বা অনুবাদককে, ইউসুফ জুলেখা কাব্যটির অনুবাদককে? ইউসুফ জুলেখা কাব্যটির প্রথম অনুবাদককে? প্রথম অনুবাদককে? এইটা যদি বলে ইউসুফ জুলেখা কাব্যটির প্রথম অনুবাদককে, তা হবে শাহ মোহাম্মদ সগীর, তাহলে হবে শাহ মোহাম্মদ সগীর। আপনারা এই জিনিসগুলো কিন্তু অনেকবার ভুল করেন, তাই না? এই জিনিসগুলো আপনারা কিন্তু বারবার ভুল করেন, এই ভুলগুলো যেন না হয়, মনে থাকে জানো, এই ভুলগুলো যেন না হয়। এবার বলেন লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে? আর একটা প্রশ্ন, লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে? লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে? মূল রচয়িতাকে কে পারেন? এটা লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে কে পারেন? লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে কে পারেন? দেখি তো,
হ্যাঁ, সিদরাতুল আরেফিন নিজামী, হাসিবুল হাসান নিজামী, গুড। হ্যাঁ, এটা হলো নিজামী। লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে নিজামী, মনে থাকে জানো? মূল রচয়িতাকে নিজামী। লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে নিজামী, ভেরি গুড। আর যদি বলে লাইলি মজনু কাব্যের প্রথম অনুবাদককে, উত্তরটা হবে দৌলতুজির বাহারাম খাঁ। আর যদি বলে এই লাইলি মজনু কাব্যের প্রথম অনুবাদককে, তাহলে উত্তর হবে দৌলতুজি বাহারাম খাঁ। বিশেষ পরীক্ষা এই ধরনের প্রশ্ন বারবার আপনারা ভুল করেন। দৌলত উজির বাহারাম খাঁ, ক্লিয়ার? লিখছেন? এগুলা কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, পরীক্ষা ভুল করা যাবে না। লিখছেন? ওকে, নেক্সট প্রশ্ন। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বলেন? পল্লী উন্নয়ন বোর্ডের 2023 সালের একটা লেটেস্ট প্রশ্ন। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? ব্রাহ্মী লিপি, মণিপুরী লিপি, বাংলা লিপি, কুটিল লিপি। দ্রুত বলেন উত্তরটা কোনটা হবে। পারলেন না আপনারা। আজানটা শেষ হোক, আপনারা দেখি উত্তর পারেন নাই। So sad.
আচ্ছা, প্রশ্ন আগে বুঝবেন তারপর উত্তর করবেন পরীক্ষা হলে। আপনারা অধিকাংশ ফেল মারেন পরীক্ষায় একটা কারণে, প্রশ্ন বুঝছেন না, না বুঝে উত্তর করেন, বাজারে গাইড বই পড়েন, যার জন্য কট খেয়ে যান। প্রশ্ন একটু খেয়াল করেন। আমরা জানি যে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে, কিন্তু একটু দেখেন তো এই বাংলা লিপির উৎপত্তিটা আমি লিখে দিচ্ছি। বাংলা লিপির উৎপত্তি হচ্ছে কোথা থেকে? পূর্বী লিপি থেকে। পূর্বী লিপি থেকে কুটিল লিপি, এরপরে কি ব্রাহ্মী লিপি। অর্থাৎ এই বাংলা লিপি এর মা কে? পূর্বী লিপি। এর নানি কে? কুটিল লিপি। এর নানির আবার মা কে? ব্রাহ্মী লিপি। তাহলে বাংলা লিপির জন্ম দেখছেন কত? এই যে ব্রাহ্মী লিপি তো অনেক পরের কথা। তা বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? পূর্বী লিপি থেকে। এই লিপিটা থেকে বাংলা ভাষার বাংলা লিপিটা জন্ম হয়েছে। আবার পূর্বী লিপির জন্ম হয়েছে কোথা থেকে? কুটিল লিপি থেকে। আবার কুটিল লিপিটা জন্ম হয়েছে কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। এই হলো বাংলা ভাষার মানে বাংলা লিপির উৎপত্তি। ক্লিয়ার? মনে থাকে জানো? অনেক সময় চাকরি পরীক্ষা থাকে যে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে কোথা থেকে, অপশনে পূর্বীও থাকে না, কুটিলও থাকে না, ব্রাহ্মীও থাকে না। সেক্ষেত্রে মানে সরি এই দুইটা একটাও থাকে না, সেক্ষেত্রে আমরা ব্রাহ্মী টিক দিয়ে আসি। তবে আগে খুঁজবেন পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে কোথা থেকে, আগে খুঁজবেন পূর্বী লিপি আছে কিনা। যদি থাকে টিক মারেন, যদি এটা না থাকে তখন মারেন কুটিল লিপি আছে কিনা, এটা মারেন। এটা না থাকলে তখন আপনি ব্রাহ্মী লিপি মাইরে আসেন। এখন দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছে বাংলা ভাষার নিজস্ব লিপি কি। আমাদের বাংলা ভাষাটা নিজস্ব লিপি আছে এবং ওই লিপিটার নাম হলো বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার একটা নিজস্ব লিপি আছে, ওই লিপিটার নাম হলো বাংলা লিপি। আর বাংলা লিপি লেখা হয় কি দ্বারা? এই বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। এই প্রশ্নটাও আসতে পারে, বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? বঙ্গলিপি দ্বারা। আর ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লিপির নাম হলো ব্রাহ্মী লিপি, কারণ এই ব্রাহ্মী লিপি কিন্তু ধারণা করা ভারতবর্ষে প্রায় অধিকাংশ যে লিপিগুলো আছে সেগুলোর উৎপত্তি হয়েছে কিন্তু এই ব্রাহ্মী লিপি থেকে। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? বুঝছেন তো? পরের প্রশ্ন দেখেন, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 26তম বিশেষ পরীক্ষা আসছে এবং অন্য চাকরি পরীক্ষা আসতে পারে। 1800 সালে, 1801 সালে, 1802 সালে, 1804 সালে। সহজ একটা প্রশ্ন দিয়েছি, দেখি কে কে পারেন। সহজ একটা প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? দ্রুত দ্রুত, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। সুলতানা নাদিরা 1801। এখানে বলছে ফোর্ট উইলিয়াম কলেজ চালু হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় কত সালে? এটা হলো 1800, এটা 1800। আর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? এটা 1 বছর পরে, অর্থাৎ 1801। উত্তরটা হবে কত? 1801। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ এটা প্রতিষ্ঠিত হয় 1801 সালে। প্রশ্ন আসতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? কে পারেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? কে পারেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? ব্যক্তিটার নাম কি? কে পারেন? ওরে রুমানা ইসলাম এতক্ষণ পর। আসসালামু আলাইকুম সালাম। কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। এই জিনিসটা আপনারা এত ভুল করেন। শিরিন হক, উইলিয়াম কেরি। মান সম্মান আর রাখলা না, এর সাথে যে সাকিব খানের নাম পাওয়া না মেডেল আসল কথা। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছেন কে? সাকিব খান। বলেন এই কেরি রে কই পাইছেন আপনারা? এই ফোর্ট উইলিয়াম কলেজ কেরি বানাইছে, এর বাপের টাকা আছিল না কলেজ বানাইব? কথা কন, এটা আসলে খয়রাতি। এই খয়রাতি বেটায় এই ফোর্ট উইলিয়াম কলেজ বানাইব উইলিয়াম কেরি। আর একজন লিখছে কে? হ্যাঁ সাকিব খানের নাম কও, সাকিব খান। আরেকজনকে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ কাজী নজরুলের নাম কন। আরেকজনকে রাম বসু, আরেকজনকে পরিমণি। বাহ। আরেকজনকে কেরি সাহেব। ওরে নাসির স্যার এত টাকা নাই যে এটা বানাইবে। ওই যে দেখেন সুজন হোসেন লিখছে স্যার লর্ড ওয়েলেসলি, একজন ব্যক্তি পাওয়া গেছে। ওই আরেকজনে কয় জায়েদ খান। এটা হবে লর্ড ওয়েলেসলি। মান সম্মান আর রাখলা না। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। এই পরীক্ষায় এই প্রশ্নটা যখনই আসে তখনই সবাই উইলিয়াম কেরিরে পছন্দ করে। ওই বেটা একটু লম্বা চূড়া, চেহারা দেখতে সুন্দর, এই জন্য সবাই নাম কয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? কয় উইলিয়াম কেরি। আন্দাজে ঢিল মারে। বাজারে ভুয়া গাইড বই পড়ে আর গাইড বই পড়ে পড়ে পরীক্ষায় উত্তর করেছিল। আর পরীক্ষা পায় আন্ডা। কি পায়? আন্ডা। ডিমও পায় না, কি পায়? আন্ডা। তাই এখন মনে রাখবেন ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? আর একজন কয় রিচার্ড ওয়েলেসলি। ওরে বাবা,
লর্ড ওয়েলেসলি বড় ভাই, রিচার্ড ওয়েলেসলি। আর ভুলবেন জীবনে, ভুলবেন। জব মেডিসিনে ফ্রি ক্লাস করে করে যা শিখলেন, এই জব মেডিসিনে ফ্রি ক্লাস করে করে অনেকে চাকরিও পাইছেন, অনেকে ফ্রি ফ্রি বিয়ে, ফ্রি বউ পাইছেন, ফ্রি স্বামীও পাইছেন। হ্যাঁ, কথা কান না কান, একটা নাম পারলেন না রে। এই জায়েদ খান টিক দিয়েছেন, জায়েদ খানের পর। আচ্ছা, এরপরে প্রশ্ন, বাংলা পিডিএ কি? উপন্যাস, মহাকাব্য নাকি জাতীয় জ্ঞান কোষ? এটা কি? দ্রুত দ্রুত, বাংলা পিডিএটা কি বলেন তো? বাংলা পিডিয়া উপন্যাস, মহাকাব্য, কাব্য নাকি? হ্যাঁ, বাংলা বিভাগ খুলছে কে? ওইটা হলো উইলিয়াম কেরি। ওই উইলিয়াম কেরি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। মনে থাকবে, উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করছেন কে? উইলিয়াম কেরি। বাংলা বিভাগের প্রধান ছিলেন কে? ওই উইলিয়াম কেরি। মনে থাকবে। ওই বেটা চাকরি করতো 5 টাকা বেতনে, মাত্র 5 টাকা বেতনে চাকরি। ওই বেটার হাতে এত টাকা, হলো নিচু জাতের খ্রিস্টান ছিল, এর এত টাকা নাই যে একটা কলেজ বানাইবো, বুঝছেন? হইলো খয়রাতি, ডাইরেক্ট কি ছিল মনে করবো, ওটা বেটা খয়রাতি বেটায়, ও কলেজ বানাইবো কেমনি? তো বাংলা পিডি হচ্ছে জাতীয় একটা জ্ঞান কোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এই বাংলা পিডিয়া 14 খণ্ডে প্রথম প্রকাশ করেন বাংলা পিডিয়া। আর এই বাংলা পিডিয়াকে বলা হয় জাতীয় জ্ঞান কোষ। এই বাংলা পিডিয়া খণ্ড আছে কয়টা? এর খণ্ড হলো 14টি। বাংলা পিডিয়া খণ্ড কয়টা? 14টা। তা বাংলা পিডিয়াকে কি বলা হয়? জাতীয় জ্ঞান কোষ। বাংলা পিডিয়া প্রকাশ করে কি? এটি প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি। ক্লিয়ার? বাংলা পিডিএফ প্রকাশ করে কি? এশিয়াটিক সোসাইটি। দ্রুত দ্রুত দ্রুত, পারবেন পারবেন পারবেন। গুড। পরের প্রশ্ন, কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন কে? এই পত্র পত্রিকা থেকে একটা পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকবে আমাদের বিশেষ পরীক্ষায়। সুতরাং পত্র পত্রিকা চ্যাপ্টারটা ভালো করে পড়েন, যারা বিশেষ পরীক্ষা দিবেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তাই কোহিনূর পত্রিকাটি সম্পাদন করেন কে? এস ওয়াজেদ আলী, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী নাকি মাহবুবুল আলম? দ্রুত বলেন কে 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 এই যে কোহিনূর পত্রিকাটি সম্পাদন করে কে? দ্রুত বলেন। কোহিনূর, গ আরিফুল ইসলাম, গ মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। কে বলেছেন? তানভীর বলছেন ঘ, সুজন হোসেন বলছে সি 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 সি। দেখি দ্রুত দ্রুত, এশিয়াটিক সোসাইটি, দ্রুত দ্রুত দ্রুত। ইয়াকুব আলী, ইয়াকুব 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 মাহবুবুল আলম। নো, এই যে কোহিনূর পত্রিকাটি সম্পাদন করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। ইয়াকুব আলী চৌধুরী, ইয়াকুব আলী চৌধুরী। সবাই পারেন নাই, খুব কম মানুষই পারছেন। নেক্সট প্রশ্নটা দেখি আমরা। পরিচয়, পরিচয় একটি কি? পরিচয় কি? একটি পত্রিকা, গল্পগ্রন্থ, নাটিকা নাকি উপন্যাস? দ্রুত বলেন পরিচয় কি? পরিচয় কি? পরিচয় কি? দ্রুত বলেন পরিচয় কি? দ্রুত 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 দ্রুত, পরিচয় কি? দ্রুত বলেন পরিচয়। পরিচয় একটি কি? পত্রিকা, গল্পগ্রন্থ, নাটিকা নাকি উপন্যাস? কোহিনূর বেগম আইসা গেছে স্যার, এটা তো পত্রিকা। সুমন দাস, গল্পগ্রন্থ না, এটা কি? হ্যাঁ, ফাতেমা আক্তার রিমি, এ আপনারটাই সঠিক। পরিচয় হলো একটি পত্রিকা। পরিচয় কি নাম? একটা পত্রিকা। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখি। রানার কবিতাটি রচয়িতাকে? রানার এই কবিতাটি রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রমোহন বাগচি, সুকান্ত ভট্টাচার্য নাকি বন্দে আলী মিয়া? রানার বিখ্যাত একটা কবিতা কার? ওই যে পোস্ট অফিস, পোস্টমাস্টার। রানার কবিতাটি রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রমোহন বাগচি, সুকান্ত ভট্টাচার্য নাকি বন্দে আলী মিয়া? কি হবে রানার কবিতাটা? দ্রুত বলো দ্রুত। রানার কবিতাটি কার? আরিফুল ইসলাম, সুকান্ত, তাহসিন, সুকান্ত, কোহিনূর বেগম, সুকান্ত। ভেরি গুড, এটা হলো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। সবাইকে একটা কথা বলি, যে এই যে দেখেন, আপনারা যখন উত্তরগুলো দিতে পারেন ভাল লাগে, আর যারা দিতে পারে না তাদের অনেক খারাপ লাগে। অনেকে চলে যান যে না দূর, ক্লাসই করবো না, পারি না। এগুলা কেন পারেন না? মূল কারণ আপনারা পড়াশোনা করেন না। একটা জিনিস মাথায় রাখবেন,
পড়াশোনা, নিয়মিত পড়াশোনার সাথে লেগে থাকবেন, আপনি যে কোনো পরীক্ষায় উত্তরগুলো দিয়ে আসতে পারবেন। এবার দেখেন অনেকের চাকরি হয়ে গেল, যাদের প্রাইমারিতে চাকরি হয়ে গেল, আবার 11 থেকে 20তম গ্রেডের মাধ্যমে অনেকের চাকরি হয়ে যাচ্ছে। চাকরি তো কারো না কারো হচ্ছে, কথা বলেন না কেন, কারো না কারো কিন্তু হচ্ছে। এই বিসিএস দিয়ে অনেকের চাকরি হয়ে যাচ্ছে। নন ক্যাডার কিন্তু অধিকাংশ এখন বিসিএস এর মাধ্যমে নিয়োগগুলো হয়। তো সবাইকে আমি একটা অনুরোধ করব যে যাদের হাতে সময় আছে, এখনো 4-5 বছর হাতে সময় আছে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়াশোনা করেন, তাদেরকে বলবো যে ভাই এই লিটারেচার, ব্যাকরণ বলেন ভালো করে পাঠতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, বিসিএস কোর্সটা আপনি করতে হবে। বিসিএস, এই যে 47তম বিসিএস কোর্সটা, এই যে 47তম বিসিএস, এই বিসিএস 47তম বিসিএস কোর্সটা করে রাখেন। এই কোর্সটার মেয়াদ হলো 1 বছর। এই কোর্সটা যদি আপনি করেন, 47তম বিসিএস কোর্সটা করলে আপনি লাভবান হবেন কি, আপনার অন্য চাকরি পরীক্ষার আর কোনো কোর্স করা লাগবে, অর্থাৎ এই কোর্স করলে প্রাইমারি কোর্স করা লাগে না, নিবন্ধনের কোর্স করা লাগে না, ব্যাংক নিয়োগের কোর্স লাগে না, অন্য কোনো 11 থেকে 20তম গ্রেডের চাকরি কোনো ধরনের কোর্স করা লাগে না। যদি আপনি এইটা বেসিক থেকে করেন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস বেসিক থেকে করানো হয়, ঠিক আছে? তাই সুতরাং 47তম বিসিএস এর কোর্সটা আমরা কোর্স ফি রেখেছি মাত্র 4000 টাকা। ঈদ অফার দিয়েছিলাম মাত্র 3500 টাকা। এই অফারটা আমরা এখনো রেখেছি। আপনারা 47তম বিসিএস এর এই কোর্স 3500 টাকা মাত্র ভর্তি হতে পারবেন। আর এর জন্য কিন্তু 5টা বই আপনারা কুরিয়ারে পাবেন, তার ভিতরে 144টা লেকচার শিট আছে, এবং এটা আপনাদের কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব। তাই 47তম বিসিএস এর কুরিয়ার চার্জও আমাদের কিন্তু এই 3500 টাকার ভিতরেই সবকিছু। আপনাকে এই জন্য কোনো লেকচার শিটের জন্য কোনো টাকা দিতে হবে না, এবং কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না। 1 বছর ক্লাস করবেন একদম, আর ক্লাসগুলো রেকর্ড থাকবে আজীবন। কোনো টেনশন নাই, কোনো কারণে ক্লাস যদি মিস হয়ে যায় আপনি ক্লাসটা আবার রেকর্ড করতে পারবেন। সুতরাং এই 47তম বিসিএস কোর্সটা আপনাদেরকে আমি প্রিফার করতেছি, এটা কিন্তু আপনি অবশ্যই এটা করতে পারেন। ওকে স্যার, বিসিএস এর লিখিত প্লাস প্রি লিখিত কোর্স আমাদের 26 তারিখ শেষ হোক, এরপর বিসিএস আমরা লিখিত কোর্স চালু করবো। ওকে, অবশ্যই চালু করবো লিখিত কোর্স। 26 তারিখে প্রিলির পরে আমরা লিখিত কোর্স চালু করব। আচ্ছা, তাহলে আমি বললাম যে এই যে এখানে নাম্বারটা আছে দেখেন, 0939964623, 01767265758, এই নাম্বারে আপনারা কল করে আপনারা বিসিএস কোর্সটা ভর্তি হয়ে যাবেন। ওকে, মিরপুর 10-এ ভর্তি হতে কত টাকা নিচ্ছেন? মিরপুর 10-এ আপনি যদি অফলাইনে ভর্তি হন তাহলে কিন্তু কম টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের ঈদ অফার অফলাইন প্লাস অনলাইন যদি একসাথে ভর্তি হন তাহলে আপনি কিন্তু 7000 টাকায় ভর্তি হতে পারবেন। মিরপুরে এখন অফার চলতেছে 7000 টাকা অফলাইন প্লাস অনলাইন। এর ভিতরে কিন্তু আপনি লাইব্রেরি সুবিধাও পাবেন, এবং শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সরাসরি ক্লাস করতে পারবেন। স্যার, আমি 3000 টাকা দিছি, আরো 4000 টাকা চাই। ওরে, কোথায় দিছেন? দিলে তো আরো লাগবে না? 11 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচে ক্লাস রুটিন কি দেওয়া আছে? 11 থেকে 20তম গ্রেডের নতুন রুটিন দেওয়া আছে, আগামীকাল রাতে ক্লাস আছে আপনাদের। স্যার, জব মেডিসিনের জন্য অনেক অনেক দোয়া, ফি আমানিল্লাহ। ভেরি গুড সাদেকুল ইসলাম। আর কোনো প্রশ্ন? বিখ্যাত কবিতার বড় কে? এর কবি কে? বড় কে? কবিতাটা কি হরিশ্চন্দ্র মিত্র, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি নাকি কামিনী রায়? বলেন তো। আমাদের সাইফুল ভাই ইসলাম লিখছে, অসাধারণ ক্লাস, এরকম ক্লাস অন্য কোনো কোচিং হয় না। কত শোনেন, আপনারা যত কনফিউশন প্রশ্নগুলো দিবেন আমাদের, আমরা ওগুলো সলভ করে দিব। ওকে, আচ্ছা, বিখ্যাত কবিতার বড় কে? কবিতাটা কার? হরিশ্চন্দ্র মিত্র। স্যার, 19তম নিবন্ধনের সিট পাইনি। স্যার, 19তম নিবন্ধনের সিট পাইনি? আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবা, প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে সিটের জন্য কল দিবা। স্যার, নিবন্ধনের লিখিত কোর্স আছে। এটা হলো হরিশ্চন্দ্র মিত্র নিবন্ধনের লিখিত কোর্স, যে কোনো সাবজেক্ট আমাদের নাই। কোনগুলো? আমাদের ফিলোসফি কোর্সটা নেই, মনোবিজ্ঞান নেই, এবং আমাদের কিন্তু হিন্দু ধর্ম এই কোর্সটা নেই। এছাড়া অন্য সকল কোর্স আছে। একটা যে কোনো স্কুল কলেজ পর্যায়ে আপনি যদি ভর্তি হন তাহলে আপনাকে কিন্তু দিতে হবে এই যে 1499 টাকা নিবন্ধন লিখিত কোর্স, মাত্র 1499 টাকা, মাত্র 1499 টাকা। ক্লিয়ার? দুটা কোর্স যদি একসাথে করেন, তা দুটো কোর্স একসাথে, অর্থাৎ স্কুল অথবা কলেজ, অর্থাৎ দুটো কোর্স একসাথে যদি করেন তাহলে আপনি 3000 টাকার পরিবর্তে আপনি এখানে 2500 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। ক্লিয়ার? এই জন্য যদি দুইজন বন্ধু মিলেও ভর্তি হন তাহলে আপনারা দুইজন বন্ধু মিলে ভর্তি হলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী ভর্তি হলো,
আপনারা 2500 টাকায় ভর্তি হতে পারবেন। আর একটা হয় স্কুল যদি করেন তাহলে 1499, শুধু কলেজ যদি করেন তাহলে 1499। দুইটা কোর্স যদি একসাথে করেন তাহলে আপনাকে 2500 টাকা দিতে হবে। ওকে, নিবন্ধন লিখিত ভর্তি হব, আপনি এই নাম্বারে কল দেন, এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যান। এই যে নম্বরে এটা আছে, আর এই যে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি 01755072190, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তা নিবন্ধন লিখিত কোর্স, আর কোন প্রশ্ন? হাইলাইটস এর জন্য কোন নম্বরে কল দিব? হাইলাইটস এর জন্য দিও এই নম্বরে, প্রতিদিন সকাল বিকেল 5টার ভিতরে কল দিবে, অবশ্যই বিকেল 5টার ভিতরে কল দিবে হাইলাইটস এর জন্য, 5টা পরে কল দিবে না। স্যার নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হয়েছি, বই কিভাবে পেতে পারি? আপনি বই পাবেন না, নিবন্ধন লিখিত কোর্সের কোনো বই দেওয়া হয় না। বাড্ডার আশেপাশে শাখা আছে না? আমাদের বাড্ডায় কোনো শাখা নেই, মিরপুর 10-এ আসতে হবে, আর আপনার অথবা শনি রাখরা যেতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন তো? আর কোনো প্রশ্ন? স্যার নিবন্ধন লিখিত এবং স্বাস্থ্য বিষয় দুইটা কত? দুইটা আপনি ফাতেমা, আপনি কল দিবেন আমার এই নাম্বারে, কল দিয়েন 01755072190, এই নাম্বারে আমার কল দিয়েন ক্লাস শেষে। ক্লাস শেষে আমার এই নাম্বারে কল দিয়েন। কি প্রবাসক কোর্স আছে? তো প্রবাসক কোর্স 1499 টাকা, প্রবাসক 1499 আছে। আর স্কুল হলো আমাদের, আর 19তম নিবন্ধনের কোর্স ফি কত? 19তম নিবন্ধন প্রিলি কোর্স, 19তম নিবন্ধন প্রিলি, 19তম নিবন্ধন প্রিলি অ্যাডভান্স, এইটা হলো কোর্স ফি আমাদের অনলি 2200 টাকা। ঈদ অফার চলতে আছে 2000 টাকা, আপনি 2000 টাকা এই কোর্সটা করতে পারবেন। 19তম নিবন্ধন প্রিলি অ্যাডভান্স আর কি, এটা হলো 6 মাসের কোর্স। 19তম নিবন্ধন প্রিলি, এটা হলো 2000 টাকা। লিখছেন? আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রাইমারি থার্ড ধাপ, আচ্ছা রেজাল্ট দিয়ে দিবে, আর নিবন্ধন প্রিলি রেজাল্ট কিন্তু দিয়ে দিবে এই সপ্তাহের ভিতরে দিয়ে দিবে, টেনশন নিয়ে নাও। এই সপ্তাহের ভিতরে নিবন্ধনের প্রিলি রেজাল্ট দিবে, খুব সাবধান। যারা 40+ কাটমার্ক ছিল তারা কিন্তু টিকে যাবেন। আর এই মাসের ভিতরে প্রাইমারি থার্ড ধাপের রেজাল্টও দিয়ে দিবে, এই মাসের শেষের দিকে একেবারে প্রাইমারি থার্ড ধাপের রেজাল্টও কিন্তু দিয়ে দিবে। স্যার গাজীপুরের শাখা চাই, গাজীপুরের শাখা দিব। পদার্থের কোনো কোর্স আছে? হ্যাঁ পদার্থের আছে, ফিজিক্সের কোর্স আছে ভাইয়া। স্যার আমি অনেক শেয়ার করছি, থ্যাংক ইউ আপু। এরপর কি আছেন? আর কোনো কমেন্ট আছে বলেন তো? আচ্ছা নিবন্ধন নিয়ে কথা বললাম, বলে দিলাম। আচ্ছা সাউন্ড নাই, আছে তো ভাইয়া, সাউন্ড থাকবে না কেন? থাকবে না কেন ভাইয়া? আচ্ছা দেখি এরপরে, স্যার ব্যবসা শিক্ষায় কি কোনো ডেমো ক্লাস হবে না? না, ব্যবসা শিক্ষা ক্লাস শুরু হয়ে গেছে তো। ডেমো ক্লাস লিখিত ব্যাচের উপর আর কোনো ডেমো ক্লাস আমরা দিব না, লিখিত কোর্স দ্রুত শেষ করতে হবে আপনাদের, রেজাল্ট যেহেতু দিয়ে দিচ্ছে। আর কোনো ডেমো ক্লাস আমরা লিখিত ব্যাচের দিব না, দিব না, দিব না, দিব না, দিব না। আচ্ছা ফুডের এক্সাম, এখন দেখেন এই যে 11 থেকে 20তম গ্রেড যারা ওয়েট করতেছিলেন, আমাদের চমৎকার একটা ব্যাচ 11 থেকে 20তম গ্রেড, এইটা খেয়াল করবেন। অনেকে বাজারে কি করে 11 থেকে 20তম গ্রেডের কোর্স করায়, বলে যে আমরা এই দেবো ওই দেবো, কিছুই দিবে না, ঠিক আছে? ভুংবাং বই দিয়ে লাভ নাই। 11 থেকে 20তম গ্রেডের যারা হাইলাইটস পেয়েছেন, হাইলাইটস কেমন একটু কমেন্ট করে জানাবেন। 11 থেকে 20তম গ্রেড যারা পরীক্ষা দিবেন, এই 11 থেকে 20তম গ্রেড আগামীকাল ক্লাস সন্ধ্যা 7টায়, আগামীকাল এই কোর্সটা করে রাখেন, চমৎকার একটা কোর্স। যারা ফুডে পরীক্ষা দিবেন, স্বাস্থ্য সহকারীতে পরীক্ষা দিবেন, পরিসংখ্যান পরীক্ষা দিবেন, নির্বাচন কমিশনে পরীক্ষা দিবেন, অডিটে পরীক্ষা দিবেন, এই একটা চাকরি চমৎকার একটা 11 থেকে 20তম গ্রেড, এইটার কোর্স ফি আমাদের 2200 টাকা ছিল। কত টাকা? 2200 টাকা। সেখান থেকে কমে আমরা করে দিয়েছি 1950 টাকা। যারা আমাদের কোন কোর্সে ভর্তি ছিলেন তাদের জন্য করে দিয়েছি 1650 টাকা। যাদের আর্থিক সমস্যা থাকবে তারা আমার এই নাম্বার যোগাযোগ করবেন, 01755072190। যাদের আর্থিক সমস্যা তারা এই নাম্বারটায় কল দিবেন, আমার মনে থাকে জানো। আবার বলে দিচ্ছি, 11 থেকে 20তম গ্রেডের আগামীকাল ক্লাস সন্ধ্যা 7টায়। দেখেন এই 11 থেকে 20তম গ্রেডের ক্লাস, কোর্স ফি ছিল 2200 টাকা, ঈদ অফারে নিয়ে দিয়েছি 1950 টাকা। সাথে কিন্তু 4টা হাইলাইটস কিন্তু আছে আমাদের। এই 4টে বই কে কে পেয়েছেন? এই বইগুলা কে কে পাইছেন? এই যে ইংরেজি, বাংলা, জিকে, ম্যাথ, এই 4টা বই কে কে পাইছেন? এই হলো নিবন্ধন পরীক্ষা, এগুলো কুরিয়ারে আমরা আপনাকে পাঠিয়ে দিব। ওকে, কুরিয়ারে আপনার কাছে পৌঁছে যাবে, এই 4টা বই একদম কুরিয়ারে আপনার কাছে পৌঁছে যাবে।
ওকে, ইতিহাসে লিখিত লাইভ ক্লাস দিলে ভালো হয়। ইতিহাসে ক্লাস অলরেডি 2টা হয়ে গেছে, আবার লাইভ ক্লাস দিব কিন বলেন? ইতিহাসের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে আপনাদের, আর কোনো লাইভ ক্লাস হবে না। স্যার বিসিএস এর ফ্রি ক্লাস কি এখন থেকে প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন হবে। আজকে রাত 10টায় বিসিএস এর ফ্রি ক্লাস আছে। আজ রাত 10টায় মমিনুল স্যার কিন্তু বিসিএস এর ফ্রি ক্লাস হবে। 26 তারিখ অর্থাৎ 25 তারিখ পর্যন্ত এখন থেকে প্রতিদিন কন্টিনিউ বিসিএস এর উপর ফ্রি ক্লাস হবে। দ্রুত 11 থেকে 20তম গ্রেডের নতুন 11 থেকে 20তম গ্রেডের ঈদের আগে মাত্র 2টা ক্লাস হয়েছে। 2টা ক্লাসে কিন্তু রেকর্ড আমাদের দেয়া আছে। 2টি ক্লাসের রেকর্ড আছে, কোনো সমস্যা নাই, 2টি ক্লাস আপনি করতে পারবেন। আর আগামীকাল আবার ঈদ পরবর্তী আগামীকাল 11 থেকে 20তম গ্রেডের ক্লাস হবে, মনে থাকে যেন এটা। দেখি আর কোনো প্রশ্ন? স্যার বাংলা স্কুল পর্যায়ে রিটেন কোর্সে ক্লাস কবে হবে? আগামীকাল হবে। পদার্থের কি ক্লাস হয় না? পদার্থের ক্লাস হয় নাই। আর কোনো প্রশ্ন? স্যার রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা কবে? দিয়ে দিবে, খুব শীঘ্রই ডেট দিয়ে দেবে আপনার জন্য। এটা রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের জন্য এটা এই কোর্স। দ্রুত বলেন। স্যার নিবন্ধনের লিখিত ক্লাস কতদিন চলবে? নিবন্ধনের লিখিত ক্লাস আপনার সাবজেক্ট কোনটা ওইটার উপর ডিপেন্ড করে। কারো সাবজেক্টের জন্য 8টা ক্লাস নিলে হবে, কারো সাবজেক্টে 10টা ক্লাস নেওয়া লাগবে, কারো 12টা নেওয়া লাগবে, কারো সাবজেক্টে 15টা ক্লাস নেওয়া লাগবে, কারো সাবজেক্টে 20টা ক্লাসও নেওয়া লাগতে পারে। অর্থাৎ আপনি কোন সাবজেক্টে সেটার উপর ডিপেন্ড করবে। ওই টিচার যে কয়টা প্রশ্ন পড়াবে ওই কয়টা ক্লাসের উপর ডিপেন্ড করবেন। ওকে স্যার ঈদ কেমন কাটলো? মোটামুটি। সমাজ বিজ্ঞান ক্লাস কখন হবে? সব রাতে হবে। বই স্যার সমাজ বিজ্ঞানের কত ক্লাস? এটা সমাজ বিজ্ঞানের স্যারই বলতে পারবে। স্যার 11 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচের আমি ক্লাস রুটিন পাইনি, পাইয়া যাবেন। স্কুল আর কলেজে কত টাকা লাগবে? স্কুল কলেজ 2টা একসাথে করলে 2500 টাকা লাগবে। নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর লিখিত কি কি পড়তে হবে? লিখিত পরীক্ষা লিখিত এই বইগুলো নেবেন, বইয়ের ভিতরে যা আছে ওইগুলোই পড়তে হবে। স্যার পুরাতন স্টুডেন্ট আমি কত টাকা পাঠাবো? 11টা। আপনি পুরাতন স্টুডেন্ট, আপনার এই টাকাটা পাঠাবেন, 1650 টাকা পাঠাবেন। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কতদিন পর হতে পারে? ডেট তো দিয়েই দিবে, টেনশন নিয়েন না। পদার্থের কয়টি ক্লাস হবে? পদার্থের স্যারই বলতে পারবে কয়টা ক্লাস হবে। দ্রুত বলেন, দ্রুত। প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাই। প্রাইমারি অ্যাডভান্স কোর্স, প্রাইমারি অ্যাডভান্স কোর্স। এই প্রাইমারি অ্যাডভান্স কোর্স ফি হলো 2200 টাকা। কত টাকা? 2200 টাকা। ঈদ অফার চলতেছে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। এ হলো প্রাইমারি অ্যাডভান্স কোর্স, প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত। হ্যাঁ প্রাণীবিদ্যার ক্লাস শুরু হয়েছে। স্যার আমি কি প্রথম স্টুডেন্ট? ও আপনি প্রথম স্টুডেন্ট, গুড। স্কুল 2 এর রিটেনে কয় সাবজেক্টে এক্সাম হবে? 2 সাবজেক্টে এক্সাম হবে, একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি। আমি বাংলাটা আমি নিব, ইংরেজিটা নেবে আমাদের সাজু স্যার। স্যার ব্যবসা শিক্ষার জন্য কি আলাদা গাইড কিনতে হবে নাকি এটা ব্যবসা শিক্ষা স্যারের কাছে প্রশ্ন করলেই হবে, স্যার আপনাকে বলে দিবে। আরোহী জান্নাত স্যার কও, তুমি তো কিছু কও না। শিমু খানম কি লিখছা? বিজনেস স্টাডিজে ভর্তি হয়েছি মিরপুর 10। স্যার ঢাকা কোন জায়গা? আপনার মিরপুর 10-এ উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক লিখিত কোর্স আছে উদ্ভিদ বিজ্ঞান আছে স্যার। বায়োলজিতে আছি আমি। স্যার আমি কি পুরাতন স্টুডেন্ট? আমি স্কুল। আচ্ছা যারা পুরাতন স্টুডেন্ট কমেন্ট এই করে দিয়ে, ঠিক স্যার। প্রাইমারি 3rd ধাপের কাটমার্ক কত হতে পারে? যারা প্রশ্ন পাইছেন, যারা প্রশ্ন ফাঁস করছেন, ঠিক আছে, অর্থাৎ যারা প্রশ্ন ফাঁসকারী আছেন, এই যারা চোর বাটপার আছে তাদের তো মনে করেন যে তাদের টিকে 70, বুঝছেন। আর যারা ভদ্র আছেন, যারা প্রশ্ন পান না, মেরিটিয়াস আছেন, তাদের টিকাইতে পারে 60+ লাগবে, বুঝছেন। অর্থাৎ 60+ পাইলে টিকবেন, এরা ছাড়া টিকবেন না। ছেলেদের লাগবে 65, মেয়েদের লাগবে 60। প্রাইভেট অ্যাডভান্স ক্লাস কখন হবে? ক্লাস শুরু হয়ে গেছে। স্যার 19তম অ্যাডভান্স প্রিলি কত? 19তম অ্যাডভান্স প্রিলি এই তো অ্যাডভান্স প্রিলি একই 2200 টাকা। এখন 2000 টাকায় ভর্তি হতে পারবেন। স্যার স্বাস্থ্য বিসিএস এর কোর্স করলে কি 11 থেকে 20তম গ্রেডের কোর্স গুলো করা হবে? হ্যাঁ অধিকাংশ কভার দিয়ে দিবে। মিরপুর 10 স্যার তপিয়ক সেন্টার কি ক্লাস করে আছে দেখি। আচ্ছা দেখি আমাদের অফলাইন শাখাগুলো কিন্তু আপনারা ভর্তি, অফলাইন শাখা আমাদের মিরপুর হেড অফিস, মিরপুর সাবাত 3য় তলা। এবার আমাদের শনি রাখরা খুলনা, আমাদের রয়্যাল মোড় শাখা খুলনা, আমাদের দৌলতপুর শাখা আছে আমাদের অফলাইনে। আর অফলাইনে কিন্তু আমরা নিয়মিত ক্লাস নেই, আমাদের জব মিলিসি পুরো টিম বাংলাদেশ সবগুলো শাখায় নিয়মিত ক্লাস নিচ্ছেন। পটুয়াখালী আছে পৌরসভার মোড়, বরিশাল আছে বিএম কলেজে মসজিদ গেটের পশ্চিম পাশে, আলী মার্কেট 3য় তলা, এবং গোপালগঞ্জ আছে আমাদের
পোস্ট অফিস মোড় গোপালগঞ্জ শাখা আছে, এবার আমাদের কক্সবাজার আছে বিজিবি ক্যাম্পের সামনে। কক্সবাজার কিন্তু এই মাসে আমাদের মমিনুল স্যারও ক্লাস দিতে যাবেন এবং আমিও যাব কিন্তু কক্সবাজার ক্লাসে। কক্সবাজার শাখায় যারা আছেন নিয়মিত ক্লাস করবেন। এরপর আমাদের বগুড়া শাখা আছে কামারগাড়ি বগুড়া শাখা, এবং আমাদের রংপুর কারমাইকেল কলেজের সামনে, এবং আমাদের দিনাজপুর আছে আমাদের ফকিরপাড়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। টঙ্গীতে শাখা নেই ভাইয়া, অফলাইনে ভর্তি হন। হ্যাঁ, অফলাইনে যা সুযোগ অফলাইনে ভর্তি হবেন। প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ক্লাস কখন? সব রাতে। অ্যাডভান্স প্রাইমারি কোর্সটা রাতে হবে। তাপসী কি লিখছে দে, স্যার কক্সবাজার কবে যাবেন স্যার? তুমি কি আমারে নিয়ে যাবা? তুমি আমার ভাড়াটা দিয়ে দিও। হ্যাঁ, আমার ভাড়াটা দিয়ে দিও, সমস্যা নাই। আমার ভাড়াটা দিয়ে দিও, আমি যাবো না তোমার সাথে। স্যার আপনি ক্লাস শুরু করেন। ওকে ওকে। আর কি আছে স্যার? রাজশাহী নাই না, রাজশাহী শাখা এখন আমাদের ওপেন করি নাই। প্রাইমারি কোর্সে পুরাতনদের জন্য ফি কত? প্রাইমারি কোর্সে পুরাতনদের জন্য 1650 টাকা। 1650। আর কোন স্যার বাংলা লিখিত ক্লাস কবে হবে? আগামীকাল লিখিত ক্লাস। স্যার আপনার ক্লাসটা করবো কক্সবাজারে। ও তুমি ক্লাসটা করবা কক্সবাজার গেলে, আমি তো মনে করছি তুমি আমার নিয়ে যাবা ভাড়া টাকা দিয়া। আড়াই জানা স্যার আমাদের শেরপুরে একটা শাখা দেন। শেরপুরে একটা শাখা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। মাগুরা নেই না, মাগুরা আমাদের শাখা এখন ওপেন হয় নাই। আচ্ছা আমি তো ঢাকা মিরপুর 11 থাকি, 10 নম্বর এসে ক্লাস করেন, সমস্যা নাই। ওকে। আচ্ছা আপনাদের অনেক কথাগুলোই শুনলাম, আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না ইনশাল্লাহ। এরপরে আমাদের মমিনুল স্যারের সাথে আপনাদের আবার দেখা হবে রাত 10টায়। ওকে। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে ভর্তি সংক্রান্ত, যদি আপনাদের যে কোনো প্রশ্নের জন্য খেয়াল করেন, যে কোনো কোর্সে ভর্তি হবেন, যদি কারো ছাড় লাগে, অফার লাগে, কম টাকায় ভর্তি হতে চান, এই নাম্বারে কল দিবেন 01755072190। আমার এই নাম্বারটা কিন্তু আমার এই নাম্বারে যাদের আর্থিক সমস্যা থাকবে, টাকা পয়সা নাই, বেশি ভর্তি হতে পারতেছেন না, টিউশনি করেন, আর্থিক সমস্যা থাকলে এই নাম্বারে কল করবেন। মনে থাকবে তো? ক্লিয়ার ক্লিয়ার। 19তম নিবন্ধন প্রিলি কোর্সের মাধ্যমে স্কুল কলেজে একসাথে হবে। হ্যাঁ একসাথে হয়ে যাবে। প্রিলি তো একটা করলেই হয়ে যাবে। প্রিলি একটা করলেই হবে। একটা করলেই হয়ে যাবে। ওকে, একটা করলেই হয়ে যাবে। ওকে, অনেকক্ষণ কথা বললাম, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, ভালোই লাগলো। ঠিক আছে, যাই হোক। স্যার আপনাকে কখন SMS গুলো পাওয়া যাবে? আমি অনেকগুলো মেসেজ দিছি। আমার মেসেজ দিয়ে লাভ নাই, ডাইরেক্ট কল দিবা। আমার মেসেজ দিয়া লাভ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।